আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে হলো আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বাছাইকৃত কমন উপযোগী সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা সামনে সবাই অলরেডি শুনতে পেয়েছেন যে আগামী বছরের শুরুর দিকে 1 লক্ষ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা পূরণে নতুন সার্কুলার আসতে যাচ্ছে এবং এখানে এই সার্কুলারে কোনো কোটা থাকতেছে না। মাত্র 7% কোটা থাকবে, সেটা হলো আগের মতো ওরকম 60% নারী কোটা, 20% পোষ্য কোটা, এইসব কোটা থাকবে না। থাকবে 93% সকল প্রার্থীদের জন্য উন্মুক্ত এবং 7% শুধুমাত্র মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটা, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা যা যা আছে সব মিলে 7%, আর বাকি 93% সবার জন্য উন্মুক্ত। এবং এই পরীক্ষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। মোট আবেদনের বয়স সীমা ধরা হয়েছে আপনার 32 বছর, যেটা আগে ছিল 30 বছর। তো আজকে আমরা সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞানের প্রস্তুতি এই মুহূর্তে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো আলোচনায় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং এই ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এই টপিকগুলো থেকে ইউজুয়ালি প্রশ্নগুলো এখন হয়ে থাকে এবং বিগত প্রশ্নই শুধুমাত্র আমরা নিয়েছি, আর পাশাপাশি একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা শুরু করি। তো আজকে আমরা যেটা পড়বো প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিগত প্রশ্ন। বিগত প্রশ্নের মধ্যে একেবারে প্রথম যেটা আছে, আমাদের এইখানে রিসেন্টলি একটা বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের নাম মনসুন বিপ্লব। মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন মনসুন বিপ্লব। তো এখন যেহেতু সবচেয়ে আলোচিত একটা ইস্যু বিপ্লব, তো এই বিপ্লব সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যে কতগুলো বিপ্লব হয়েছে এবং কি কি বিপ্লব পৃথিবীতে আছে এবং এর মধ্যে কোন বিপ্লবগুলো পরীক্ষায় বারবার এসেছে। তাই এই বিপ্লবটা খুবই গুরুত্বপূর্ণ, বিপ্লব এই ইস্যুটা গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় প্রশ্ন এসেছিল ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়। প্রশ্নটা এসেছিল 2024 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় পর্যায়ে। 2024 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় পর্যায়ে এইখানে প্রশ্ন এসেছিল ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিচের কোন লেখকদ্বয়। তো দেখেন এখানে ফরাসি বিপ্লবটা হয়েছিল ফ্রান্সে এবং এই বিপ্লবটা হয় 1979 সালে, 1799 সালে। 1799 সালে হওয়া এই ফরাসি বিপ্লবটা ছিল মূলত ফ্রান্সের যে সম্রাট, হ্যাঁ, রাজা ষোড়শ লুই ওনার যে স্বৈরাচার, এইটার বিরুদ্ধে ছিল এই বিপ্লবটা। এই রাজা ষোড়শ লুই ওনার পতন ঘটে এই বিপ্লবের ফলে। রাজা ষোড়শ লুই ওনার পতন ঘটে এই বিপ্লবের ফলে। একটু প্রশ্নটার উত্তর করেন তো, এখানে কোন লেখকদ্বয় তারা ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছেন? খ খ খ ইউটিউব। ওকে, তো দেখেন একটু আপনার এখানে খ খ সি উত্তর দিয়েছেন। ওকে, অনেকেই উত্তর করেছেন, প্রত্যেকেই উত্তর করেন। উত্তর করলে হলো কি আমার সাথে সাথে পড়াটাও আপনার পড়া হয়ে যাচ্ছে এবং যদি সঠিক পারেন তাহলে আপনার কনফিডেন্স বাড়তেছে, আর ভুল গেলে সেক্ষেত্রে আপনি সঠিকটা শিখতেছেন এবং ভুল করে যদি সঠিকটা আপনি শিখেন তাহলে ওই প্রশ্নটা আর কখনোই ভুলবেন না। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হলো ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিলেন কে? 1 নম্বর হলো রুশো এবং ভলতেয়ার। একটা এক্সট্রা দেওয়া পড়ছে এখানে, রুশো এবং ভলতেয়ার। অনেকেই খ উত্তর করেছেন, কেউ কেউ আবার গ উত্তর করেছেন, গ উত্তরটা ভুল। রুশো এবং ভলতেয়ার এই বিপ্লবকে লেখনির দ্বারা অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এবং এই বিপ্লব সম্পর্কে আরেকটা তথ্য, এই বিপ্লবের ফলে বাস্তিল দুর্গের পতন ঘটে জুলাই মাসে 1789 সালে। এই বিপ্লবের ফলে বাস্তিল দুর্গের পতন ঘটে, বাস্তিল দুর্গের পতন ঘটে। বিপ্লব কয়টা পড়বেন আসেন সেইটার একটা শর্ট সাজেশন দিয়ে দিই। বিপ্লব পড়বেন এই মুহূর্তে 1 নম্বর বিপ্লব হলো এই ফরাসি বিপ্লব পড়বেন, 2 নম্বর বিপ্লব পড়বেন হলো আপনার রুশ বিপ্লব, 2 নম্বর বিপ্লব পড়বেন হলো আপনার রুশ বিপ্লব, এটা হলো সাজেশন যেটা পরবর্তীর জন্য পড়বেন। 3 নম্বর বিপ্লব পড়বেন রুশ বিপ্লবের পরে আছে আপনার চীনা সমাজতান্ত্রিক বিপ্লব, চীনা সমাজতান্ত্রিক বিপ্লব। আর এছাড়া এখান থেকে আরেকটা বিপ্লব পড়বেন, এই বিপ্লবটা হলো আপনার ইরানে ইসলামিক বিপ্লব, ইরানের ইসলামিক বিপ্লব বা ইরানের বিপ্লব। এটা কবে সংগঠিত হয়? আর পড়বেন হলো আরব বসন্ত, যেটাকে জেসমিন বিপ্লব বলা হয়। আরব বসন্ত এটা কবে শুরু হয়, কোথা থেকে শুরু হয়? এই কয়টা বিপ্লব নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এর মধ্যে রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে, চীনা বিপ্লব সংগঠিত হয় 1949 সালে, ইরানের ইসলামিক বিপ্লব সংগঠিত হয় 1979 সালে এবং আরব বসন্ত এটা সংগঠিত হয় 2010 সালে এবং এটা সূচনা হয় তিউনিসিয়া থেকে। আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়া থেকে, আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়া থেকে। এবার আসেন আমাদের দেশে যে বিপ্লবটা হয়েছে,
এই বিপ্লবটাকে কি নামে ডাকা হয় সেটা একটু কেউ পারলে বলেন। আমাদের দেশে যে বিপ্লবটা, যে সেই বিপ্লবটার একটা নাম হলো জুলাই বিপ্লব, আর একটা নাম দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা, সেই নামটা কি? এটা পরীক্ষায় আসতে পারে। এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ যে জুলাই বিপ্লবকে অন্য কি নামে অভিহিত করা হয় এবং জুলাই বিপ্লব শুরু হয় কবে, জুলাই বিপ্লব শুরু হয় কবে এবং জুলাই বিপ্লবকে অন্য কি নামে অভিহিত করা হয়, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের ক্লাসটা যারা আপনারা নিবন্ধন পরীক্ষা দিবেন, যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন, ভূমি অধিদপ্তরের পরীক্ষা দিবেন, অন্যান্য পরীক্ষা দিবেন 11-20 গ্রেডের, তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারাও এখানে একটা ভালো গাইডলাইন পেয়ে যাবেন যে কোনো চাকরির প্রস্তুতির জন্য। তো জুলাই বিপ্লবের অন্য নাম কি? জুলাই বিপ্লবের অন্য নাম হলো মনসুন বিপ্লব। মনসুন বিপ্লব। এই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখটা হলো আপনার 5 আগস্ট। এই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখটা হলো 5 আগস্ট। এই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হলো 5 আগস্ট। তাহলে রুশ বিপ্লবের ফলে কি হয়? রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চীনা বিপ্লবের ফলে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইরানের বিপ্লবের ফলে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আরব বসন্তের ফলে আরব দেশগুলোতে যারা স্বৈরাচারী শাসক রয়েছে এই শাসকদের পতনের শুরু হয়। এবং এইখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আছে। রিসেন্টলি আপনার সিরিয়ায় সরকার পতন হয়েছে এবং সিরিয়ার সরকার পতন হয় কত তারিখ? সিরিয়ায় সরকার পতন হয় কত তারিখ? সিরিয়ায় সরকার পতন হয় কত তারিখ? ওইটা ছিল এই আরব বসন্তের ফলাফল। আরব বসন্তের ফলে সিরিয়ায় আন্দোলন শুরু হয় 2011 সালে এবং এই বিপ্লব কত পর্যন্ত চলতে থাকে এইটা পরীক্ষায় আসে। আরব বিপ্লবের ফলে বা আরব বসন্তের ফলে সিরিয়ায় সরকার পতন হয় কত তারিখ? এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। সিরিয়ায় সরকার পতন হয় কত তারিখ? এই তারিখটা দেখি কার কার মনে আছে। সিরিয়ার সরকার পতন হয় কত তারিখ? আমি একটু হিন্ট দিয়ে দেই, এটা হয় ডিসেম্বর মাসে। এই বিপ্লবটা হয়, স্যার আজ নোটিফিকেশন পেলাম না, কোহিনুর আক্তার। আচ্ছা, আপনারা একটু লাইভটা শেয়ার করতে পারেন বা মেনশন করতে পারেন যাতে এরকম যারা এখনো নোটিফিকেশন পায়নি তাহলে ওনারা জানতে পারবে। এই তারিখটা হলো 8 ডিসেম্বর। সিরিয়ায় সরকার পতন হয় 8 ডিসেম্বর 2024। এটা খুবই গুরুত্বপূর্ণ তারিখ, একটা নোট খাতা একটু লিখে রাখেন। এবং সিরিয়ান বিপ্লবের সূচনা হয় কবে বা সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনের সূচনা হয় কবে? উত্তর 2011 সালে। এবং সিরিয়ার যে সরকার বাশার আল আসাদ, এই বাশার আল আসাদ শাসন করেছে কতদিন? উত্তর বাশার আল আসাদ এবং তার পরিবার, এই পরিবার শাসন করে হলো 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এর মধ্যে 1971 থেকে 2000 পর্যন্ত শাসন করে তার পিতা এবং 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত শাসন করে পুত্র। এই হলো ঘটনা। এই একটা ফ্যামিলির দুইজন মানুষ, ওনারা 1971 থেকে 2024 পর্যন্ত 53 বছর এই দেশ শাসন করে এবং পরবর্তীতে ওনাদের পতন ঘটে। এবং যেই প্রতিষ্ঠান বা যেই সংগঠন সিরিয়ায় সরকার পতন ঘটায় এই প্রতিষ্ঠানের নাম কি? এটা পরীক্ষায় আসতে পারে। এটার নাম হলো HTS, হায়াত তাহরির আল শাম। শুধু এই সংক্ষিপ্ত রূপটা মনে রাখবেন, এদের সংক্ষিপ্ত নাম হলো HTS, হায়াত তাহরির আল শাম। এবং সিরিয়ার অন্য একটা নাম হলো শাম দেশ। সিরিয়ার অন্য একটা নাম হলো শাম দেশ। এই সিরিয়ার অন্য একটা নাম হলো শাম দেশ। তো আমি মোটামুটি বিপ্লব সম্পর্কে আশা করি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে ফেলছি। যে কোনো বিপ্লব থেকে একটা প্রশ্ন এবার থাকবেই থাকবে। যেহেতু বিপ্লব হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তাই এই বিপ্লব থেকে এবার একটা প্রশ্ন পাবেনি। ওকে, 8 ডিসেম্বর সঠিক, 1971 থেকে 2024 সাল পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আরিফা আক্তার। তো এটা সূচনা হয়েছিল কত সালে? সূচনা হয় 2011 সালে আরব বসন্তের মাধ্যমে। নেক্সট কোশ্চেন আসেন, পরের প্রশ্ন। এখানে বর্তমানে এই প্রশ্নটা আছে ভৌগোলিক বিষয়াবলী থেকে বা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি অংশ থেকে। আগের প্রশ্নটা ছিল আন্তর্জাতিক বিষয়াবলীর, আর এটা হলো বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক, দুইটা টপিকই এই প্রশ্নটা পাওয়া যায়। এবং এই প্রশ্নটা হলো 7 সিস্টার্স নিয়ে। বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু হলো এই 7 সিস্টার্স। বাংলাদেশের মধ্যে যেসব বিষয় নিয়ে বর্তমানে আলোচনা চলছে তার মধ্যে অন্যতম হলো এই 7 সিস্টার্স। এবং এই 7 সিস্টার্স ভুক্ত দেশগুলো সম্পর্কে পরীক্ষায় অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কারণ এটা সবচেয়ে আলোচিত বিষয়। এবং এই প্রশ্নটা এসেছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ 2024। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ 2024। ওকে, তো এই প্রশ্নটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে চলেন সেইটা একটু দেখি। এই প্রশ্নটা থেকে প্রশ্ন আসতে পারে যে 7 সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলো বাংলাদেশের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই? উত্তর করছেন গ। সবাই একটু উত্তর করেন দেখি, সবাই উত্তর করলে তাহলে বুঝতে পারবো। গ গ গ। ওকে, ভেরি গুড। তাহলে এখানে আপনার জাস্ট একেবারে ইজিলি প্রশ্নগুলো আপনি পারবেন। এইটা হলো আমাদের বাংলাদেশ,
আমাদের বাংলাদেশের ঠিক উপর দিয়ে এই বরাবর এইখান থেকে গেছে হলো আপনার ভারতের বাকি অংশ, এই পর্যন্ত আছে ভারতের বাকি অংশ, এটা এসে এই পর্যন্ত শেষ হয়েছে। আর ভারতের বাকি যে রাজ্যগুলো সেগুলো আছে এইখান থেকে এই বরাবর ভারতের বাকি রাজ্যগুলো। এর উপরে এইখানে যে দেশটা আছে এই দেশটা হলো নেপাল, এই দেশটা হলো নেপাল। আর এর উপরে বাংলাদেশের বরাবর ঠিক উপরে এইখান থেকে যে দেশটা আছে এই দেশটার নাম হলো ভুটান। এই নেপাল, ভুটান আর উপরের সমগ্র অঞ্চলটা হলো চীনের অঞ্চল। এর মাঝখানে যে জায়গাটা, এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা জানবো, এখানে প্রচুর গুরুত্বপূর্ণ টপিক আছে, এখান থেকে অবশ্যই এবার পরীক্ষায় প্রশ্ন পাবেন। তো এখানে দেখেন ভারতের বাকি অংশ হলো এইটা ভারতের মূল ভূখণ্ড, এবং ভারতের মূল ভূখণ্ডের সাথে ওই পাশে যে অঞ্চলটা আছে অর্থাৎ উপরের দিক হলো উত্তর দিক, এবং এইখান থেকে যদি একটু ডানে সরে যান তাহলে এই দিকটা হবে পূর্ব দিক। অর্থাৎ এই অঞ্চলটা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়। এইখানে এই অঞ্চলটার মধ্যে রাজ্য আছে মোট 7টা। এই 7টা রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স, এবং হলো এরা ভারতের মূল ভূখণ্ড থেকে স্বাধীনতাকামী একটা রাষ্ট্র। এবং এই রাষ্ট্রগুলো, এই 7টা এই রাজ্যগুলোতে যাতায়াতের জন্য এইখান থেকে যে সরু পথটা আছে এই পথটাকে বলা হয় করিডোর। এই পথটাকে বলা হয় করিডোর, অর্থাৎ যার মাধ্যমে কোনো দেশ তার এক অংশের সাথে অপর অংশের যোগাযোগ রক্ষা করে, যার মাধ্যমে কোনো দেশ তার ভূখণ্ডের এক অংশের সাথে অপর অংশের যোগাযোগ রক্ষা করে, এই অংশটা বা এই যাতায়াতের রাস্তাটাকে বলা হয় করিডোর। এবং এই করিডোরটার নাম কি এটা একটু পরীক্ষায় লেখেন। এই করিডোরটার নাম কি এটা একটু পরীক্ষায় লেখেন। শেয়ার ডান, রোকেয়া খানম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনারাও শেয়ার করে দিতে পারেন, লিখে একটু দেন যে শেয়ার ডান, দেখি কারা কারা শেয়ার করেন। ওকে, আসেন এটা বাদ দেন। এখানে এই করিডোরটার নাম হলো শিলিগুড়ি করিডোর, এবং এই শিলিগুড়ি করিডোরের প্রশস্ততা হলো মাত্র 17 মাইল জায়গা। এইখান থেকে ভারতের এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যাতায়াতের রাস্তা রয়েছে, এবং এইখানে যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর রাজ্য হলো উপরে বাংলাদেশ বরাবর, এখানে আছে মেঘালয়, এবং এইখান থেকে এই পর্যন্ত এরিয়া নিয়ে আছে আসাম। আর মাঝখানে এই পেটের মধ্যে বাংলাদেশের এই অংশটা, এইখানে আছে ত্রিপুরা, এইখানে আছে ত্রিপুরা, এবং এই মেঘালয়, আসাম, ত্রিপুরা, এবং শেষে এই অংশটার সাথে বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্য তার নাম হলো মিজোরাম। এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এবং যেই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই সেই রাজ্যগুলো একেবারে শেষ দিকে, এইখানে প্রথম যে রাজ্যটা নাম হলো অরুণাচল। এবং এইখানে একটা কথা মনে রাখবেন, ভারতের কোন রাজ্য নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে? উত্তর ভারতের অরুণাচল রাজ্য নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে। সাম্প্রতিক সময়ে অরুণাচলের একটা বড় অংশ নিজেদের অংশ হিসেবে দাবি করেছে চীন। আর তারপরে এখানে নিচে যে রাজ্য আছে তার মধ্যে আছে 1 নম্বরে নাগাল্যান্ড, এবং সর্বশেষ এইখানে যে রাজ্য আছে তার নাম হলো মণিপুর। অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর, এই 3টা রাজ্য, এদের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। এখন দেখেন এইখানে যে কোনো প্রশ্ন আসুক আপনি উত্তর করতে পারবেন নাকি পারবেন না, এটা একটু আমাকে বলেন। এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে এখন উত্তর করা সহজ হবে নাকি কঠিন হবে? অর্থাৎ মূল থিমটা হলো, আমরা ক্লাসের মধ্যে এটাই চেষ্টা করি, মূল থিমটা হলো পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে দেওয়া, প্রশ্নের ধরন যেটাই হোক, কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত আছে, কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত নেই, এইটা ভারতের কোন অঞ্চল, এবং এই অঞ্চলটায় যাতায়াতের রাস্তার নাম কি, এবং এইটার আর একটা নিকনেম আছে, সেই নিকনেমের নাম হলো চিকেন নেক। অর্থাৎ এই জায়গাটা মুরগির গলার মতো, চিকেন মানে হলো মুরগি আর নেক মানে হলো ঘাড়, এই গলার অংশ, এইটা হলো দেহ, ওইটা হলো মাথা, আর এটার সাথে যে গলা এইটাকে বলা হয় গলা, এই জন্য এটাকে বলা হয় চিকেন নেক। শেয়ার ডান, বাণী বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। তো অরুণাচল নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে, এই হলো এইখানকার মূল টপিক। এখন দেখেন আমাদের প্রশ্নে ছিল ভারতের সেভেন সিস্টার্স গুলো কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই। এখন প্রশ্ন যাই আসুক আপনি আশা করি উত্তর করতে পারবেন। সীমান্ত সংযোগ আছে, সীমান্ত সংযোগ নেই, কোন রাজ্যগুলো বাংলাদেশের সীমান্তবর্তী, কোনটি সেভেন সিস্টার্স। স্যার দেরি হয়ে গেছে, এমএসটি আনোয়ারা। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে গেলে সমস্যা নেই। এখন আপনারা ওই যে এরকম দেরি না হয় এই জন্য বলছি শেয়ার করে দিলে অন্যরাও বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন আসেন, এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে দেখেন। এই প্রশ্নটার কথা বলি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? বর্তমান বিশ্বে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশগুলো তার মধ্যে একটা হলো ইসরায়েল। টোটাল ওয়ার্ল্ডে যদি
একটা রাজ্য নিয়ে কথা হয় বা একটা রাষ্ট্র নিয়ে কথা হয়, সেই রাষ্ট্রটার নাম হলো ইসরায়েল। এই ইসরায়েলের সম্পর্কে প্রশ্ন আসতে পারে, ইসরায়েলের রাজধানী কোথায়? ইসরায়েলের রাজধানী হলো তেল আবিব। এবং ইসরায়েলের মুদ্রার নাম কি? এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিয়ে প্রশ্ন আসতে পারে। এছাড়া ইসরায়েল সম্পর্কিত আরো কিছু ইস্যু, অর্থাৎ ইসরায়েল কবে স্বাধীনতা লাভ করে, ইসরায়েল কিসের মাধ্যমে বা কোন চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে, এই কয়টা প্রশ্ন ইসরায়েল সম্পর্কে অবশ্যই না জেনে পরীক্ষার হলে যাবেন না কিন্তু। হ্যাঁ, তো এখন আসেন এখানে আমি বলি আপনার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? আগে একটু আপনারা উত্তর দেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায়ে 2023 সালের পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023, মোসাদ, বিপ্লব রানী, আচ্ছা বিপ্লবী রানী, নুসরাত মিম, লামিয়া বিশ্বাস। ওকে, ভেরি গুড, সবাই এটা সঠিক উত্তর জানেন। তো এটার সাথে সাথে এটার আর কি কি প্রশ্ন এখান থেকে ইসরায়েল সম্পর্কে জানতে হবে। এটা যদি বলি ইসরায়েল সম্পর্কে 1 নম্বরে জানবেন ইসরায়েলের মুদ্রার নাম কি? উত্তর, ইসরায়েলের মুদ্রার নাম হলো শেকেল। এরপরে জানতে হবে ইসরায়েলের আইনসভার নাম কি? উত্তর, ইসরায়েলের আইনসভার নাম হলো নেসেট। ইসরায়েলের আইনসভার নাম হলো নেসেট। এরপর এখান থেকে প্রশ্ন আসতে পারে ইসরায়েলের রাজধানী কোথায়? উত্তর, ইসরায়েলের রাজধানী হলো তেল আবিব। এইখানে দুইটা মতবাদ আছে, দেখেন ইসরায়েলের রাজধানী হলো তেল আবিব। এইখানে রিসেন্টলি 2017 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন জেরুজালেমকে। সেই থেকে ইসরায়েলের রাজধানী জেরুজালেমও ওরা ব্যবহার করে আসছে, কিন্তু বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এটার এখনো স্বীকৃতি দেয় নাই। তো এই দুইটা রাজধানী আছে, দুইটা যদি অপশনে থাকে তাহলে আপনি উত্তর দিবেন তেল আবিব। আর যদি তেল আবিব না থাকে তখন আপনি উত্তর দিবেন ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম। কারণ জেরুজালেম আসলে একটা অমীমাংসিত অঞ্চল এবং এইটার ব্যাপারে সিদ্ধান্ত ছিল যে এই জেরুজালেমটা আসলে কেউ দাবি করবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জোরপূর্বক একটা জেরুজালেমের একটা অংশকে এদের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। এছাড়া ইসরায়েল সম্পর্কে জানবেন দুইটা তথ্য। ইসরায়েল স্বাধীনতা লাভ করে 1947 সালে। ইসরায়েল স্বাধীনতা লাভ করে 1947 সালে, 48 সালে, সরি, ইসরায়েল স্বাধীনতা লাভ করে 48 সালে। ইসরায়েল স্বাধীনতা লাভ করে 1948 সালে ইসরায়েল স্বাধীনতা লাভ করে। এবং ইসরায়েল স্বাধীনতা লাভ করে কোন চুক্তির আওতায় অথবা কোন আপনার কি বলে এটাকে, কোন কমিটমেন্ট বা কোন সিদ্ধান্তের কারণে? এই সিদ্ধান্তটার নাম হলো বেলফোর ঘোষণা। ইসরায়েল স্বাধীনতা লাভ করে যেই সিদ্ধান্তের কারণে, সেই সিদ্ধান্তের নাম হলো বেলফোর ঘোষণা। এবং এই বেলফোর ঘোষণাটা হয়েছিল 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। এই বেলফোর ঘোষণা দিয়েছিলেন ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী স্যার আর্থার বেলফোর। স্যার আর্থার বেলফোর উনি এই ঘোষণাটা দিয়েছিলেন যে আমরা ইহুদিদের জন্য আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করে দিব, এবং এই লক্ষ্যে ওনারা এইখানে 1948 সালে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে। এবং 1948 সালেই ইসরায়েলের সাথে তার পার্শ্ববর্তী যে আরব দেশগুলো আছে এদের সাথে যুদ্ধ বাঁধে, এবং এই যুদ্ধের নাম প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এইখানে প্রথম যে যুদ্ধটা হয় এটার নাম প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় কত সালে? উত্তর, 1948 সালে। এবং ইসরায়েলের সাথে এরপরেও মোট কতটি যুদ্ধ আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে এটা পরীক্ষায় আসতে পারে। ইসরায়েলের সাথে যাবৎকালে মোট যুদ্ধ হয়েছে 4টি আরব ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের সাথে যাবৎকালে মোট এরকম 4টি যুদ্ধ হয়েছে, তার মধ্যে প্রথম যুদ্ধটা হয় 1948 সালে। এছাড়া দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হয় 1956 সালে। এইটা হয় তাদের সাথে মিশরের সাথে, এবং মিশর এই সময় সুয়েজ খাল জাতীয়করণ করে। এবং 1967 সালে ইসরায়েলের সাথে আরেকটা যুদ্ধ হয় আরব দেশগুলোর সাথে, এটার নাম তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। তখন ইসরায়েল মিশরের একটা এলাকা দখল করে, সেটার নাম সিনাই উপত্যকা। সিরিয়ার একটা অঞ্চল দখল করে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সিরিয়ার কোন অঞ্চলে বর্তমান ইসরায়েলের দখলে রয়েছে। উত্তর, সিরিয়ার একটা অঞ্চল দখল করে নিয়েছিল এই 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে। সেই এলাকাটার নাম হলো সিরিয়ার গোলান মালভূমি। এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, গোলান মালভূমি কোথায় অবস্থিত? কারণ এইটা যখন বাশার আল আসাদের পতন ঘটে সিরিয়ার, তখন এই গোলান মালভূমিটা ইসরায়েলের দখলে ছিল এই রিসেন্টলি, এবং ওইখানে তারা একটা স্থল অভিযান চালিয়েছে। এই জন্য এই স্থানটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, গোলান মালভূমি কোথায় অবস্থিত? নেট নাই। গোলান মালভূমি কোথায় অবস্থিত? উত্তর, গোলান মালভূমি অবস্থিত হলো আপনার সিরিয়ায়। গোলান মালভূমি অবস্থিত সিরিয়ায়। এবং এই গোলান মালভূমি বর্তমানে কার দখলে আছে? উত্তর, গোলান মালভূমির মালিকানা আছে ইসরায়েলের কাছে। আর এখানে শেষ প্রশ্ন যে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? উত্তর, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ এটা সংগঠিত হয় 1973 সালে। এবং এই যুদ্ধের সাথে একটা টপিক সম্পৃক্ত, সেটার নাম হলো তেল অস্ত্র।
এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে যে আরবরা তেল অস্ত্র ব্যবহার করে কোন যুদ্ধে? উত্তর, আরবরা তেল অস্ত্র ব্যবহার করে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে। এটা হয়েছিল 1973 সালে। বিভাগীয় শহর থেকে কতজন নেয় স্যার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়? বিভাগীয় শহর বলতে কিছু নাই, আপনার নিজ উপজেলা, অর্থাৎ আপনার কম্পিটিশন হবে আপনার উপজেলার যত শিক্ষার্থী আছে তাদের সাথে, অর্থাৎ আপনার উপজেলার যত শিক্ষার্থী তাদের সাথে আপনার কম্পিটিশন, এবং এই কম্পিটিশনে আপনাকে আপনার উপজেলায় টপ 1 থেকে 10 অথবা 1 থেকে 20-এর মধ্যে থাকতে হবে, এটা মাথায় রাখেন। আর এখন যেহেতু নারী কোটা 60%, পোষ্য কোটা 20%, এইসব কোটা থাকবে না, সেহেতু আপনি 93% কোটার মধ্যে, মানে হলো আপনার উপজেলায় যদি 20টা সিট থাকে তাহলে 20টার মধ্যে অন্তত 18টা সিট থাকবে উন্মুক্ত, অর্থাৎ আপনার উপজেলার সেরা 18তে আসা সম্ভব নাকি অসম্ভব বলেন তো একটু? আপনার উপজেলার সেরা 18 বা সেরা 15 জনের মধ্যে আপনি একজন হইতে পারবেন, এইটুকু কনফিডেন্স আছে কার কার যে আমি আমার উপজেলায় সেরা 15 জনের মধ্যে একজন হওয়ার মতো প্রস্তুতি আগামী 6 মাসের মধ্যে নিতে পারবো? এরকম আত্মবিশ্বাস আছে কার কার বলেন তো, যে আমি আমার উপজেলায় সেরা কতজন? মাত্র ধরেন একটা উপজেলা থেকে একেবারে কম নিলে 20 জন, এবং যদি আসলেই এটা 1 লাখ না এসেও 50 লাখের জন্য সার্কুলার আসে, মানে 50,000-এর জন্য 50,000-এর যদি সার্কুলার আসে শূন্য পদে, তাহলে প্রত্যেক উপজেলায় 100-র উপরে ফাঁকা পদ থাকবে, মিনিমাম 100-র উপরে ফাঁকা পদ থাকবে। আমার মনে আছে 2022 সালে একটা উপজেলায় সর্বোচ্চ পদ ফাঁকা ছিল 280, 289, 245 এইরকম। যদি 100 পদ ফাঁকা থাকে আপনার উপজেলায় 100 জনের মধ্যে না, আপনি 50 জনের মধ্যে একজন হইতে পারলেই চাকরি পেয়ে যাবেন মাস্ট। আপনার উপজেলায় 50 জন সেরা ব্যক্তির মধ্যে বা 50 জন শিক্ষার্থীর মধ্যে আসা সম্ভব কিনা এখন থেকে প্রস্তুতিটা নিতে হবে। প্রস্তুতিটা এমন না যে সার্কুলার দিক বা আমি একেবারে শেষ সময় উল্টে ফেলবো, এরকম না। এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকেন, তাহলে ওই সময় খুব ভালো করতে পারবেন। এরপরে আসেন পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কিন্তু মোসাদ। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নটার উত্তর করেন। এই প্রশ্নটা হলো, চীন দেশ থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? প্রথম পর্যটকের নাম কি? চীন বর্ষ থেকে বা চীন থেকে আসা ভারতবর্ষের প্রথম পর্যটক। তো দেখেন আমাদের এখানে যারাই আসছে, ফা হিয়েন, হিউয়েন সাং, হ্যাঁ, এরপর মা হুয়ান, এরা সবাই হলেন চীন দেশীয়। চীন দেশীয় মোট আসে 3 জন। স্যার আমি এটিওতে পরীক্ষা দেব, তাহলে কিভাবে প্রস্তুতি নেব? ওকে, ভেরি গুড। এটিওর জন্য আমাদের এটিওর যে প্রস্তুতির ব্যাচ আছে ওইটাও করতে পারেন, অথবা এটিওর যে কোনো একটা ব্যাচ নিয়ে নিতে পারেন। এখন দেখেন এইখানে চীন দেশ থেকে ভারতবর্ষে আসা পর্যটক কারা কারা। 1 নম্বরে হলো চীন দেশ থেকে আসেন, ওনার নাম হলো ফা হিয়েন। এরপরে চীন দেশ থেকে যিনি আসেন ওনার নাম হলো হিউয়েন সাং। চীন দেশ থেকে এরপরে যিনি আসেন ওনার নাম হলো হিউয়েন সাং, এবং চীন দেশ থেকে সর্বশেষ যিনি আসেন ওনার নাম হলো মা হুয়ান। এই 3 জন পরিব্রাজক এসেছিলেন। এই 3 জন পরিব্রাজক কে কার সময় আসছিলেন এটা পরীক্ষা আসতে পারে। এইটা দেখেন প্রশ্নটা স্পেসিফিক করছিল 2024 সালের দ্বিতীয় পর্যায়ে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে 2024। এইখানে এই প্রশ্নটা হয়েছিল, চীন দেশ থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? উত্তর হলো ফা হিয়েন। উনি আসছিলেন এবং উনি আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, অর্থাৎ এটা ছিল গুপ্ত যুগ। এছাড়া হিউয়েন সাং আসছিল হর্ষবর্ধনের সময়। এটা আমি বেশ সুন্দরভাবে আপনাদেরকে একটা টেকনিক বলে দিয়েছিলাম যাতে এলোমেলো না হয়, তো আশা করি এলোমেলো এখন আর হবে না। আর মা হুয়ান উনিও আসেন চীন দেশ থেকে। উনি আসেন গিয়াসউদ্দিন আজম শাহের সময়। উনি আসেন বাংলার স্বাধীন সুলতানি যুগে গিয়াসউদ্দিন আজম শাহ ওনার শাসনামলে। গিয়াসউদ্দিন আজম শাহ ওনার শাসনামলে আসেন। এটা ছিল ইলিয়াস শাহী বংশের শাসনামল, বাংলার স্বাধীন সুলতানি শাসন। আর এইখানে যাতে এলোমেলো না লাগে, প্যাচ না লাগে, সেই জন্য একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিয়েছিলাম। ওই যে একজন বাণী বিশ্বাস লিখছেন, স্যার এটা আমি ভুল করি, গ আর ঘ এই 2টা অপশন নিয়ে বারবার প্যাচ লেগে যায়। তো পরীক্ষার হলে প্যাচ লাগবে না একটা জিনিস করলে, সেটা হলো ফা হিয়েন। আমি বলছিলাম যারা ফাও খায় এদেরকে আমরা বলি 2 নাম্বার লোক, আর এই 2 নাম্বার মানে হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যারা ফাও খায় এদেরকে আমরা বলি 2 নাম্বার লোক, তাহলে আর প্যাচ লাগবে না। আর দ্বিতীয় যেটা থাকলো হিউয়েন সাং, হতে হিউয়েন সাং, হতে হর্ষবর্ধন। হতে হিউয়েন সাং, হতে হলো হর্ষবর্ধন। এই 2টা কথা মনে রাখলে আর প্যাচ লাগবে না। আর মা হুয়ান একেবারে শেষে আসছে, সবার শেষে, এবং এই সময়টা ছিল গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামল। গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামল। ওকে, তারপরে আসেন, পরে আরো একটা প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন,
স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? এই যে দেখেন, ইসরায়েল আর ফিলিস্তিন, আমি বলছি সবচেয়ে আলোচিত বিষয় যেগুলো আজকে, শুধুমাত্র সেই টপিকগুলো, মানে হট টপিক যেগুলো পরীক্ষা আসার মতো সবচেয়ে বেশি আলোচিত ইস্যু, এরকম টপিকগুলোই আমরা নিয়েছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 প্রথম পর্যায়ে এই প্রশ্নটা আসছিল, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে কোন দেশ সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে? এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা একটু বলেন। আজকের প্রশ্নগুলোই এরকম, এই প্রশ্নগুলো নেয়াই হয়েছে যেই প্রশ্নগুলো বর্তমানে আলোচিত ইস্যু আছে, অর্থাৎ ইসরায়েল ইস্যু, ফিলিস্তিন ইস্যু, সেভেন সিস্টার্স ইস্যু, আলোচিত ইস্যু আছে আমাদের বিপ্লব, এই ধরনের একেবারে আলোচিত হট টপিকগুলো বা হট কেক যাকে বলে, এইগুলোই আমরা আজকের প্রশ্ন হিসেবে নিয়েছি, যেখান থেকে মাস্ট প্রশ্ন পাবেনই। আজকের এই ক্লাস থেকে কম করে হলেও আপনি, মিনিমাম হলেও আপনি 5 বা 7 মার্কের প্রশ্ন কমন পাবেন, এইটুকু ইনশাল্লাহ শিওর থাকেন। এখন আসেন এইখানে বলি, ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি প্রদান করে কে? উত্তর আলজেরিয়া। কারণ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এর সাথে আরো দুইটা জিনিস বোনাস আপনাদেরকে শিখাই দেয়, সেটা হলো যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশ কোনটি এবং প্রথম মুসলিম দেশ কোনটি? প্রথম আরব দেশ কোনটি এবং প্রথম মুসলিম দেশ কোনটি? ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশ এবং প্রথম মুসলিম দেশ, এটা নিয়ে প্রশ্ন আসে। ফিলিস্তিন না, সরি, ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন না, আমি বলতে চাইছি এটা হলো ইসরায়েলকে নিয়ে স্বীকৃতি নিয়ে আর একটা প্রশ্ন। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ এবং প্রথম মুসলিম দেশ, এইটা পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি এবং ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি, এই জিনিসটা বোনাস এইখানে মনে রাখেন। এই স্বীকৃতি নিয়ে এখানে ফিলিস্তিনের সম্পর্কে একটা দেশই পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন দেশ ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি প্রদান করে, আর ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম দেশ কোনটি এবং ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি, এই দুইটা দেশ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে, প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে যেই দেশ, তার নাম কি? তার নাম হলো তুরস্ক। প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক ইসরায়েলের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে এবং তারা এটা প্রদান করে 1949 সালে। টার্গেট ছিল ন্যাটোতে যোগদান। ন্যাটোতে যোগদানের জন্য এই বিশ্বাসঘাতকতা করে। ব্যাপারটা একটু বুঝাই বলি, স্বীকৃতি দিলে সমস্যা কি এরকম আপনাদের মনে হতে পারে, জিনিসটা আমি বুঝাই বলি। দেখেন এইখানে তুরস্ক আর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় কে? উত্তর হলো মিশর। আরব দেশ কাকে বলে? যেই দেশগুলোর ভাষা আরবি তাদেরকে বলা হয় আরব দেশ। এবং মিশর ইসরায়েলকে স্বাধীনতার স্বীকৃতি দেয় 1978 সালে। তাদের লক্ষ্য কি ছিল? এই স্বীকৃতির কারণে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, উনি প্রথম মুসলিম মনীষী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 1989 সালে এবং ওই বছরই ওনাকে আততায়ীরা হত্যা করে, ওই দেশের লোকজন ওনাকে হত্যা করে ফেলে। তো এই দুইটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বিভিন্ন পরীক্ষা আসছে এখান থেকে। আর এই মিশর যখন, আমি এখানে একটা কথা বুঝাই বলি, আপনাদের হয়তোবা মনে হতে পারে যে স্বীকৃতি দিলে কি হয় বা স্বীকৃতি দিলে সমস্যা কোথায়। স্বীকৃতির ঘটনাটা হলো, ধরেন বাংলাদেশের চট্টগ্রাম অংশ যদি স্বাধীনতার ঘোষণা দেয় আর ইন্ডিয়া যদি বলে যে চট্টগ্রামের স্বাধীনতার আমরা স্বীকৃতি দিলাম, আমরা মানি চট্টগ্রাম একটা স্বাধীন দেশ, তাহলে বাংলাদেশের কেমন লাগবে? যদি পাশ থেকে নেপাল বলে আমরা চট্টগ্রামকে স্বাধীন দেশ মানি, তাহলে কেমন লাগবে? ঠিক তেমনই ইসরায়েল একটা রাষ্ট্র যাকে মুসলমান দেশগুলো আবার স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দিল। মূলত ইসরায়েল কোনো রাষ্ট্র ছিলই না, ইহুদিরা ইসরায়েলের এই শেষ অংশটা, এটা ছিল পুরা ফিলিস্তিন রাষ্ট্র। এইখানে আপনার প্রথম এসে এই ইহুদিরা বসবাস গাড়ার পরে আস্তে 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 ওদের লোক সংখ্যা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এখন মোটামুটি সবই একেবারে এগুলা সব এখন ইসরায়েল হয়ে গেছে। ফিলিস্তিন বলতে জাস্ট 3টা এলাকা বাসে, 3টা এলাকার একটা হলো এইখানে গাজা ভূখণ্ড, এইখানে পশ্চিম তীর, আর হলো জেরুজালেম। এই 3টা এলাকা বাদে এইখানে একটা এলাকা আছে আর নিচে একটা এলাকা আছে, এই 3টা এলাকা বাদে বাকি সব এখন ইহুদিদের দখলে এবং পুরোটার নাম হলো এখন ইসরায়েল। আর ফিলিস্তিন এখন হলো স্বাধীনতার জন্য নতুন করে আবার লড়াই করতেছে, এটা হলো ঘটনা। আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন কোনটি? উত্তর হলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হলো হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন নাম কি? উত্তর হামাস। তো 3টা এলাকা বাসে মোট, যেটা এখন বর্তমানে আমরা ফিলিস্তিন নামে জানি, এই একটা এলাকা, এই একটা এলাকা,
এই একটা এলাকা, অর্থাৎ গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেম। এছাড়া পুরো রাষ্ট্রটাই এখন হয়ে গেছে আপনার ইসরায়েল। নেক্সট আসেন, এখান থেকে প্রশ্ন আসে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে। এবার খুব আলোচনা হয়েছে যে জাতীয় সঙ্গীত বদলাই ফেলবে, তাই জাতীয় সঙ্গীত ইস্যুটা এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। কয়েকদিন আগেই আপনারা জাতীয় সঙ্গীত বদলাই ফেলতে চাইছেন। তো এইখানে আপনাকে বিদ্যাবাড়ি ক্লাস কখন হয় আর রেকর্ড হয় কিনা, হ্যাঁ আমাদের রেগুলার ক্লাসগুলো ক্লাস রেকর্ড থাকে এবং রেগুলার ক্লাসগুলো সম্পূর্ণ জুম লাইভে হয় এবং ক্লাসগুলো কোনো ওপেন সেশন না, ওই ক্লাসগুলো হয় রেগুলার ক্লাসগুলো জুমে সিক্রেটলি, এবং ওই জুমের ক্লাসগুলো রেকর্ড থাকে, রেকর্ডিং পরে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। পাশাপাশি এই রেকর্ডিং এর সাথে ক্লাসগুলোর যে আপনার পিডিএফ আছে, অর্থাৎ ওই ক্লাসের যে লেকচার শিটগুলো, এগুলোও দিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদেরকে। পাশাপাশি ক্লাসে ওই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সব ক্লাস 2 ঘন্টা ব্যাপী মেগা ক্লাস হয়। আর প্রাইমারি নিবন্ধন এগুলোর জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচ আছে অলরেডি, এখন চলতেছে। অলরেডি বোধহয় 12 নম্বর ব্যাচ পূর্ণ হয়েছে, না 12টা ব্যাচ পূর্ণ হয়ে গেছে, 13 নম্বর ব্যাচে ভর্তি চলতেছে। তো আসেন এখানে যেটা বলতে চাচ্ছি, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 দ্বিতীয় পর্যায়ে এইখানে প্রশ্ন আসছিল রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন সুর থেকে? উত্তর বাউল সুর থেকে। এই বাউলের নাম হলো গগন হরকরা। এই গগন হরকরা, উনি হরকরা কাকে বলে আমরা বলতাম না, ডাক হরকরা, যিনি ওই চিঠি হাতে নিয়ে দৌড়াদৌড়ি করে, কাঁধে একটা বল্লম থাকতো এবং ওই চিঠির যে বস্তা নিয়ে ঘুরতো, ওনাকে বলা হয় হরকরা। গগন হরকরার একটা গান ছিল, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে। এই জিনিসটা এইখান থেকে ওনার যে গানটার সুর ছিল ওই সুরটা নেওয়া হয়েছে এবং এই গানটা রচিত হয় 1905 সালে। এবং এই গানটা রচনার প্রেক্ষাপট কি ছিল? উত্তর এই গান রচনার প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ আন্দোলন। আর বঙ্গভঙ্গ আন্দোলনটা কি, এটা সংক্ষেপে বিস্তারিত যদি আপনাদেরকে বুঝাই, ব্যাপারটা হলো এই আগের বাংলাদেশ, এই হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আর এই হলো ত্রিপুরা, আসাম। এই সমগ্র এলাকাটাকে আগে বলা হতো বাংলা। আর বঙ্গভঙ্গ জিনিসটা হলো এই বাংলাকে ঠিক মধ্যভাগ থেকে যখন ব্রিটিশরা ভাগ করে ফেলে, এই ঘটনাটাকে বলা হয় বঙ্গভঙ্গ। এবং ফলে এই পাশে একটা নতুন প্রদেশ সৃষ্টি হয়, যেটা আগেই ছিল কিন্তু নাম হয়ে যায় আলাদা। আগে নাম ছিল বাংলা, এখন নাম হয় পশ্চিমবঙ্গ। আর এইটা আগে কোনো প্রদেশ ছিল না, এইটা নতুন একটা প্রদেশ সৃষ্টি হয়, এইটার নাম হলো পূর্ববঙ্গ এবং সাথে হলো এই অঞ্চলটা অর্থাৎ আসাম। এই একটা নতুন প্রদেশ বঙ্গভঙ্গের ফলে সৃষ্টি হয়। এই ঘটনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং গানটা হলো মূলত একটা কবিতা। কবিতাটা হলো 25 লাইনের কবিতা। এখান থেকে 10 লাইন নেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত থেকে, 4 লাইন যন্ত্র সঙ্গীত হিসেবে যে কোনো অনুষ্ঠানে বাজানো হয়। এবং এই যে কবিতাটা আছে কোথায়? কবিতাটা আছে রবীন্দ্রনাথের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশে। গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশে এই কবিতাটা রয়েছে। এবং গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ থেকে নেওয়া এই কবিতাটা পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় কবে? এইটা পরীক্ষায় আসে। আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে এটা গৃহীত হয় 3রা মার্চ 1971। এবং এইটার সম্পর্কে বলা আছে কোথায়? উত্তর আমাদের স্বাধীনতার ইশতেহারে। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ তাদের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করলে এইখানে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে ঘোষণা দেয় তারা। আর এই স্বাধীনতার ইশতেহার এইখানে তারা জাতীয় সঙ্গীত হিসেবে এই গানটাকে গ্রহণ করে 3রা মার্চ 1971। নেক্সট আসেন পরের প্রশ্ন এইখান থেকে যেটা আছে, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? আমাদের কিন্তু জাতীয় দিবসের গুলোর মধ্যে বা আমাদের যে জাতীয় শোক দিবসগুলোর মধ্যে আগে 2টা দিবস ছিল, একটা 15ই আগস্ট, একটা 21শে ফেব্রুয়ারি। রিসেন্টলি আমাদের শুধু একটাই শোক দিবস বাঁচলো, সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই জন্য এই একটা দিবস খুবই গুরুত্বপূর্ণ এবং মাতৃভাষার ইস্যুটা বর্তমানে গুরুত্বপূর্ণ, কারণ মুক্তিযুদ্ধের ইস্যু বা ওই ইস্যুগুলো নিয়ে একটু সবার ঝামেলা আছে। কেউ এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে, কেউ আবার এটার বিপক্ষে ছিল, এখন পক্ষে আসার চেষ্টা করতেছে। এই সব কিছু মিলে ওইটা একটা কন্ট্রাডিক্টরি থিংস হলেও আমাদের মুক্তিযুদ্ধের সময় কিছু কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে প্রশ্ন করতে না পারলেও ভাষার ব্যাপারে সবাই একমত। তাই মাতৃভাষা নিয়ে একটা প্রশ্ন পাবেন। তো দেখেন, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? প্রথম পর্যায়ে 2022 প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। উত্তর হলো 1999। 17ই নভেম্বর 1999। জাস্ট আপনাকে বাস্তবতা বুঝতে হবে যে এখন চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখন চাকরির পরীক্ষায় এই যে প্রেক্ষাপটটা পরিবর্তিত হলো, এখন কি ধরনের প্রশ্ন আসতে পারে, সামনে কি ধরনের প্রশ্ন ভবিষ্যতে আপনারা চাকরির পরীক্ষায় পাবেন। এইখানে পিছনে কোন কোন প্রশ্নগুলো বাদ যাইতে পারে, কোন টপিকের গুরুত্ব কমে যাবে, কোন টপিকের গুরুত্ব বৃদ্ধি পাবে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এবং এটা প্রথম পালন করে 2000 সালে
188টি দেশ একযোগে এই দিবসটা পালন করে। এটাকে ইউনেস্কো। আর একটা কার কথা আসতে পারে সেটা হলো ইউনাইটেড নেশনস। আর একটা যার কথা আসতে পারে সেটা হলো ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ কবে স্বীকৃতি প্রদান করে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এইটা স্বীকৃতি প্রদান করে 5 ডিসেম্বর 2008 সালে। 5 ডিসেম্বর 2008 সালে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ এই স্বীকৃতিটা প্রদান করে। এরপরে আসেন, এখান থেকে আরো কিছু প্রশ্ন এরকম আছে যেগুলো পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা আছে বিভিন্ন দেশের অঞ্চল পরিচিতি। বিভিন্ন দেশের অঞ্চল পরিচিতি অর্থাৎ আন্তর্জাতিক মানচিত্রটা ভালোভাবে বুঝলে এই প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। এই প্রশ্নে বলা আছে নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? এই প্রশ্নটা আমি আপনাদেরকে একটা মানচিত্র আঁকা সংক্ষেপে বিস্তারিত শিখাই দেই। সেই মানচিত্রটা বুঝলে আপনার জন্য পৃথিবীর সবগুলো অঞ্চল বোঝা সহজ হয়ে যাবে। আগে আমি অঞ্চলগুলো বুঝাই, তারপরে আপনারা ওই অঞ্চলগুলো থেকে অঞ্চলের যে দেশগুলো তাদের নাম পড়ে নেবেন। আমি কি মানচিত্রটা এঁকে দেখাবো নাকি দরকার নেই? আপনারা একটু কমেন্ট করেন যে মানচিত্রটা আঁকবো নাকি এঁকে দেখাবো নাকি দরকার নেই। ওয়াহিদা, অনিকা ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনারা না? তো আসেন, এখানে মানচিত্রটা কি আঁকবো? ইয়েস অর নো? এখানে দেখেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ, অনেকেই উত্তর করছেন ক ক ক ক ফিনল্যান্ড। এটা সবাই জানেন। তো কোন কোন অঞ্চলগুলো সম্পর্কে পড়বেন এটার একটা সাজেশন আপনাদেরকে দিতে হলে একটা ওয়ার্ল্ড ম্যাপ আপনার মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দেই। ওয়ার্ল্ড ম্যাপের আইডিয়াটা হলো এরকম যে পৃথিবীতে এই অঞ্চলটা 30 সেকেন্ডে আমরা ওয়ার্ল্ড ম্যাপের একটা খসড়া করে ফেলি। দেখেন পৃথিবীতে এই অঞ্চলটা, এইটার নাম হলো উত্তর আমেরিকা অঞ্চল, এইটার নাম হলো দক্ষিণ আমেরিকা অঞ্চল, আর এইখানে আছে ইউরোপের একটা অঞ্চল নাম হলো ব্রিটেন। এইটার পরে এই শেষ মাথা এইখানে, এটা হলো ইউরোপের শেষ মাথা। এইটার মাথার উপরে এইখানে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলোর অবস্থান। আর এইখানে ডেনমার্ক এই দেশটা আছে, এটা হলো ইউরোপ মহাদেশ। আর এইখানে আছে আপনার আফ্রিকা মহাদেশ, এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা হলো ইউরোপ মহাদেশ। এইখান থেকে কোন কোন অঞ্চল সম্পর্কে পড়বেন সেই অঞ্চলগুলো আমি বলে দেবো এবং সেই অঞ্চলগুলো কোথায় আছে সেটা আমি একটু বলে দিই। আর এই পাশে দেখেন এইখান দিয়ে একটা অঞ্চল আছে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। আর এইখান থেকে আছে ভারতের শেষ মাথা, এই মালয়েশিয়া সিঙ্গাপুরের শেষ মাথা, আর এইখানে আছে জাপান। আর এছাড়া এইখানে আর যে অঞ্চলটা আছে সেটা সম্পর্কে একটু বলে দিই। এখানে আছে আমাদের ইন্দোনেশিয়া, উপরে আছে ব্রুনাই, তার উপরে এইখানে আছে ফিলিপাইন, আর এইখানে আছে তাইওয়ান এই রাষ্ট্রটা। আর নিচের দিকে এইখানে আছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ, যাকে আমরা ছোটবেলায় বলতাম, অর্থাৎ অস্ট্রেলিয়া। আর এটা শেষ মাথায় এখানে আছে নিউজিল্যান্ড। এই হলো মোটামুটি যেই মহাদেশগুলো সম্পর্কে পড়ি। এখন আসেন অঞ্চলগুলো সম্পর্কে একটু বলি আপনাদেরকে। প্রথম হলো পৃথিবীকে যদি দুই ভাগে ভাগ করেন, পৃথিবীর ডান ভাগের নাম থাকবে প্রাচ্য। পৃথিবীর ডান ভাগ বা পূর্ব ভাগ, এইটার আর একটা ভালো শব্দ হলো প্রাচ্য। এই অংশটাকে বলা হয় প্রাচ্য। আর এই ভাগটা অর্থাৎ পশ্চিম ভাগ, এই ভাগটাকে বলা হয় পাশ্চাত্য। হুজুররা ওয়াজ মাহফিলে যে বলে যে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কান্ট্রিজ, পশ্চিমা দেশ, পশ্চিমা, এই পশ্চিমা বলা হয় মূলত এই দাগটা আরেকটু এই পাশে, দাগটা মাঝখানে পড়ে নাই, দাগটা হবে মাঝখান বরাবর, মূলত এই বরাবর আর কি। এইটার ঠিক এই পাশটাকে বলা হয় পশ্চিমা দেশ। আর এটার ওই পাশের দেশগুলোকে বলা হয় পূর্বের দেশ বা প্রাচ্যের দেশ। এই প্রাচ্যের দেশের যে ঠিক মাঝখান বরাবর জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। প্রাচ্যের মাঝখান বরাবর যে জায়গাটা সেটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। প্রাচ্যের দূরতম অংশের যে দেশগুলো আছে এদেরকে বলা হয় দূরপ্রাচ্য। কোন কোন অঞ্চলগুলো গুরুত্ব দিয়ে এখন পড়বেন, পৃথিবীতে যে আলোচিত দেশগুলো আছে সেই দেশগুলো এইখানে, একটা হলো মধ্যপ্রাচ্য, একটা হলো দূরপ্রাচ্য। এইখানে আর একটা অঞ্চল আছে, এই অঞ্চলটার নাম হলো দক্ষিণ এশিয়া অঞ্চল। এবং এইখান থেকে একটু নিচে নেমে হাতের ডানে সরে গেলে এই পাশে যে অঞ্চলটা পাওয়া যায় এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল। আর উপরের যে অঞ্চলটা আছে এইখানে, এই অঞ্চলটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই অঞ্চলটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়া, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়া।
আর এইটার পাশে এইখানে একটা সাগর আছে, এই সাগরটার নাম হলো বাল্টিক সাগর। বাল্টিক সাগরের তীরবর্তী যে দেশগুলো আছে ওদেরকে বলা হয় বাল্টিক রাষ্ট্রসমূহ। এই সাগরটার তীরবর্তী যে রাষ্ট্রগুলো, এটাও এখন গুরুত্বপূর্ণ, কারণ বাল্টিক সাগরটা আলোচনায় আছে এখন বর্তমানে। বাল্টিক সাগরের তীরবর্তী যে দেশগুলো আছে এই দেশগুলোর নাম হলো এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। আর উপরে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল যেগুলো আছে, এইখানে প্রথমে আছে এস্তোনিয়া, তারপরে আছে লাটভিয়া, তারপরে লিথুয়ানিয়া। আর এইখানে উপরে আছে নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড, তিনটা দেশ। এইখানে একটা দেশ নাম হলো ডেনমার্ক, আর এইখানে সাগরের মধ্যে একটা দ্বীপ আছে নাম হলো আইসল্যান্ড। এই পাঁচটা দেশ নিয়ে আপনি যদি মানচিত্র থেকে সুন্দরভাবে বুঝে বুঝে, আমাদের ক্লাসগুলোতে আমরা যেভাবে পড়াই, আমি আছি, অভ্র স্যার আছে, আমাদের সাধারণ জ্ঞানের আরও যে শিক্ষকরা আছে, আমাদের শাওন স্যার আছে, আমরা ক্লাসগুলোতে যেভাবে পড়াই ওইভাবে আপনি একবার টপিকগুলো বুঝতে পারলে এই টপিকগুলো আপনি আর কখনো জিন্দিগিতেও ভুলবেন না। আর নিজে নিজে যত টেকনিক দেন, যাই করেন, দেখবেন যে আবার ভুলে যাচ্ছেন, আবার প্যাচ লাগছে। এই জন্য রেগুলার ক্লাসগুলোতে এই জিনিসগুলো একবার বুঝলে, গণিতের জটিল বিষয়গুলো, ইংরেজির জটিল বিষয়গুলো, জিনিসগুলো অনেক আপনাদের সুন্দর লাগবে এবং সহজে বুঝলে আর কখনোই ভুলবেন না। এরপর এইখানে একটা অঞ্চল আছে, এই অঞ্চলটা একটু দেখতে গরুর শিংয়ের মতো, গরুর শিংয়ের মতো এরকম মাথা আছে একটা। এই মাথা বা এই অঞ্চলটাকে ডাকা হয় হর্ন অফ আফ্রিকা। আফ্রিকার একটা মাথা আছে, এই মাথার দেশগুলো এইখানে এরকম একটা আকৃতি সৃষ্টি করে, দেখতে অনেকটা গরুর মাথার মতো। সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা, এই অঞ্চলটা গুরুত্বপূর্ণ। এই কয়টা অঞ্চলের পাশাপাশি আর তিনটা গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে সবচেয়ে আলোচিত বর্তমান পৃথিবীতে। তার মধ্যে একটা হলো এইখানে তুরস্কের শেষ মাথায়, সেইটা হলো আপনার ককেশাস অঞ্চল। এই ককেশাস অঞ্চলে চারটা স্বাধীন দেশ আছে, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, আর একটা হলো রাশিয়ার শেষ মাথা। এই অঞ্চলটাকে বলা হয় ককেশাস অঞ্চল। এটা মূলত ককেশাস পর্বতমালা এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী একটা অঞ্চল। এই কয়টা অঞ্চলের পাশাপাশি আর যে অঞ্চল নিয়ে অবশ্যই জানতে হবে সেটা হলো পৃথিবীর বর্তমান আলোচিত দেশগুলোর মধ্যে এই অঞ্চলগুলো আপনি আমাদের লেকচার শিটেও পাবেন অথবা বাজারের যে কোনো গাইড বইতে পাবেন। ওইখান থেকে অবশ্যই আপনি ভালোভাবে এই জিনিসটা পড়ে ফেলবেন। আর এইখানে যে অঞ্চলটা বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত সেই অঞ্চলটা হলো উত্তর আমেরিকা অঞ্চল। এইখানে তিনটা স্বাধীন দেশ আছে। প্রথমটার নাম হলো কানাডা, উপরের দেশটা, এবং কানাডার মাঝখানে এইখানে যে অঞ্চলটা আছে এইটার নাম হলো ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র। আর শেষের যে দেশটা আছে ওর নাম হলো মেক্সিকো। এই তিনটা দেশকে একত্রে বলা হয় উত্তর আমেরিকা। তারপরের অঞ্চলটাকে বলা হয় মধ্য আমেরিকা, নিচেরটাকে বলা হয় দক্ষিণ আমেরিকা, এবং এইখানে একটা অঞ্চল আছে নাম হলো ক্যারিবিয়ান অঞ্চল। এই ক্যারিবিয়ান অঞ্চল, এইটাকে ক্যারিবিয়ান অঞ্চল, এটা সব দেশ পড়ার দরকার নাই, শুধু এখানে কারা কারা আছে জেনে রাখবেন। এবং ক্যারিবিয়ান অঞ্চলকেই বলা হয় ওয়েস্ট ইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিয়ান আইল্যান্ডস। ওইখানে যে দ্বীপগুলো, ওয়েস্ট ইন্ডিজ আসলে কোনো স্বাধীন দেশ না, ওয়েস্ট ইন্ডিজ আসলে 13টা রাষ্ট্রের একটা সমষ্টি। আর এই পাশটায় যদি আমরা চলে আসি, আমাদের সর্বশেষ মহাদেশ ওশেনিয়া মহাদেশ। এই ওশেনিয়া মহাদেশ মোট 3টা ভাগে বিভক্ত। ওশেনিয়া মহাদেশের অঞ্চলগুলো 3টা ভাগে বিভক্ত। এই অঞ্চলগুলো সম্পর্কে যদি আমি একটু বলি, এই অঞ্চলের মধ্যে এখানে 3টা ভাগ কি কি দেখেন। এক নাম্বার হলো প্রথম ভাগটা, এইখানে একটা অঞ্চল আছে, এইটাকে বলা হয় মাইক্রোনেশিয়া। এই মাইক্রোনেশিয়া, মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, এবং মাইক্রোনেশিয়া অঞ্চলে ছোট ছোট মোট 5টা দেশ আছে। এরপরে মাইক্রোনেশিয়ার পরে অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী এই অঞ্চলটার নাম হলো মেলানেশিয়া। পাপুয়া নিউগিনি থেকে শুরু হয়ে এই অঞ্চলটা মেলানেশিয়া বা মেলোনেশিয়া। মেলো শব্দের অর্থ কৃষ্ণ বা কালো, মেলোনেশিয়া মানে হলো কৃষ্ণদ্বীপ। আর এইখানে এটার যে বাকি অঞ্চলটা আছে এইটার নাম হলো পলিনেশিয়া। পলি শব্দের অর্থ অনেক এবং পলিনেশিয়া মানে অনেক দ্বীপ, মাইক্রোনেশিয়া মানে ক্ষুদ্র দ্বীপ। এই 3টা অঞ্চল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ যা পড়ার মতো অঞ্চল তা সব এই অঞ্চলটায় আছে, এবং এইখান থেকে ধরে ধরে একটা একটা করে আপনি অঞ্চল পড়বেন। প্রথমে স্ক্যান্ডিনেভিয়া, এখানে আছে 5টা দেশ। এরপরে বাল্টিক রাষ্ট্র, এইখানে আছে বাল্টিক রাষ্ট্রে 3টা দেশ। ককেশাস অঞ্চলে আছে 4টা দেশ। দক্ষিণ এশিয়ার আছে 8টা দেশ। দক্ষিণ পূর্ব এশিয়া, এইখানে আছে দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট 11টা দেশ এখন বর্তমানে, পূর্ব তিমুর স্বাধীন হওয়ার পরে। দূরপ্রাচ্যে আছে 6টা দেশ, যার মধ্যে 5টা স্বাধীন দেশ এবং তাইওয়ান চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। হর্ন অব আফ্রিকা সম্পর্কে পড়বেন। হর্ন অব আফ্রিকা, এইখানে আছে 4টা স্বাধীন দেশ। সোমালিয়া থেকে শুরু হয়, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি, 4টা দেশ আছে। তারপরে মেলোনেশিয়া অঞ্চল, এইখানে আছে পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, এরপর ভানুয়াতু এবং ফিজি আইল্যান্ড। মাইক্রোনেশিয়া অঞ্চল, মাইক্রোনেশিয়ান প্রজাতন্ত্র, মাইক্রোনেশিয়ান প্রজাতন্ত্র এই নামেই একটা স্বাধীন দেশ এখানে আছে।
এছাড়াও আছে মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, কিরিবাতি, পালাউ, এই দেশগুলো। আর পলিনেশিয়া অঞ্চল 3টা স্বাধীন দেশ আছে, এইখানে আছে 5টা স্বাধীন দেশ, এইখানে আছে মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া অঞ্চলে 4টা স্বাধীন দেশ এবং পলিনেশিয়া অঞ্চলে আছে 3টা স্বাধীন দেশ। পলিনেশিয়া অঞ্চলে 3টা স্বাধীন দেশ টোঙ্গা, টুভালু এবং সামোয়া। এই হলো অঞ্চল পরিচিতি। এটা যদি ভালোভাবে একবার পড়েন আর জিন্দেগিতেও ভুলবেন না যে কোনো প্রশ্ন আসলে। এছাড়া দেখেন বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত যেই দেশগুলো আছে বা শিক্ষা সংক্রান্ত যে পূর্ণরূপ বা যে তথ্যগুলো, যে আলোচনাগুলো, এগুলো বর্তমান পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের বর্তমান শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে প্রচুর আলোচনা চলছে। এখান থেকে 1টা অথবা 2টা প্রশ্ন আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশ্যই পাবেন। কেমন লাগলো মানচিত্র দেখে? আপনারা এখন নিজেরা বুঝতে পারবেন কিনা, সহজ লাগলো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে বলেন। আর এইটার পূর্ণরূপ কি সেটা একটু কমেন্ট করে দেন। এনসিটিবি তারা কি কাজ করে? তারা হলো আমাদের যে পাঠ্যপুস্তক আছে, এই যে বইপত্র শিক্ষার্থীদেরকে ফ্রিতে দেওয়া হয়, এই বইপত্র ছাপানোর কাজ করে থাকে এই এনসিটিবি। 1980-র দশকে প্রতিষ্ঠিত হয়, সম্ভবত 1983 বা 84 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান। ওরা হলো সারা বাংলাদেশে বই সাপ্লাই করে থাকে, বই প্রিন্ট করার দায়িত্ব, সিলেবাস করার দায়িত্ব, এই দায়িত্বগুলো ওরা পালন করে থাকে। ওদের পূর্ণরূপ হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এই যে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এরাই মূলত পাঠ্যপুস্তক ছাপায়। এবং বাংলাদেশে 2009 সালে প্রথমবারের মতো বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ঘোষণা দেওয়া হয় এবং 2010 সাল থেকে এরা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। 2010 সাল থেকে প্রায় 40-42 কোটি বই সারা একটা বছরে ওনারা ছাপায়। ওকে, তারপরে এখান থেকে আর যে প্রশ্ন আসে, এখান থেকে আর কি পূর্ণরূপ পড়বেন? 1 নম্বরে হলো NTRCA, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এছাড়া এখান থেকে পড়বেন UGC, উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, আর একটা হলো NAEM, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, NAEM। এই কয়টা পূর্ণরূপ সবচেয়ে বেশি এখন আলোচিত এবং এইগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তা আমি বলছি যে আমি আপনাদেরকে মোটামুটি একটা গাইডলাইন পূর্ণাঙ্গ 15 নম্বরের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দেওয়ার চেষ্টা করব। এরপর দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় কোথায় এইটা পরীক্ষায় আসে। প্রধান কার্যালয় বা সদর দপ্তর, এইখানে আছে OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে 2024, এইখানে এই প্রশ্নটা আসছিল। এটা সঠিক উত্তর কি হবে একটু বলেন। এইটার সঠিক উত্তর কি হবে একটু বলেন যে OIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বর্তমানে মুসলিম বিশ্বের দেশগুলো সবচেয়ে আলোচিত এবং মুসলিম বিশ্বের দেশগুলোকে নিয়ে যেই সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে এটা সবচেয়ে আলোচিত। একটু প্রশ্নের উত্তর করেন যে OIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তেহরান, কায়রো, জেদ্দা, রিয়াদ। OIC প্রধান কার্যালয় কোথায়? জেদ্দা। ভেরি গুড, আপনারা তো খুব ভালো পারেন। এরকম আরেকটা আছে আরব লীগ। আরব লীগের সদর দপ্তর কোথায়? আরব লীগ, এটার সদর দপ্তর কোথায়? আরব লীগ, এটার সদর দপ্তর কোথায়? আরব লীগের সদর দপ্তর কোথায়? আপনারা জাস্ট একটু মানুষকে মেনশন করতে পারেন যারা এই ক্লাসটা দেখেনি বা যারা জানে না, ওনারা তাহলে পেয়ে যাবে এই ক্লাসটা। হ্যাঁ না আপু নিয়েন না, কি হয়েছে? আচ্ছা, আরব লীগের সদর দপ্তর কোথায় একটু লেখেন। আরব লীগের সদর দপ্তর কোথায়? আরব লীগের সদর দপ্তর কোথায়? জেদ্দা হলো আপনার OIC এর সদর দপ্তর। আর আরব লীগের সদর দপ্তর কোথায়? আর একটা প্রতিষ্ঠান আছে, সেইটার নাম হলো GCC। এই ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই 3টা প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, GCC প্রতিষ্ঠিত হয় 1981 সালে, এছাড়া OIC প্রতিষ্ঠিত হয় 1969 সালে আল আকসা মসজিদে আগুন দেওয়াকে কেন্দ্র করে। এই 3টা প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয় এবং এগুলোর সদর দপ্তর কোথায়? এর মধ্যে আরব লীগের সদর দপ্তর হলো কায়রো, মিশর। আর OICর সদর দপ্তর আপনারা সবাই প্রায় সঠিক উত্তর দিয়েছেন। OICর সদর দপ্তর জেদ্দা, সৌদি আরবিয়া। আর এইটার সদর দপ্তর কোথায় GCCর? এইটা একটু বলেন। এটা আপনাদের জন্য প্রশ্ন রেখে গেলাম, আমি সামনে যাই। নেক্সট আরেকটা কোশ্চেন আমরা দেখি। সেই কোশ্চেনটা হলো 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এই প্রশ্নটা ছিল সর্বশেষ অনুষ্ঠিত 2024 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় পর্যায়ে, যেখানে লোকজন অলরেডি এখন চাকরি করছে বেতন হাতে পায়। এইখানে প্রশ্নটা আসছিল। এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কায়রো, আরব লীগ। আচ্ছা, তো এই 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এটা পরীক্ষা আসছিল। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? বলেন 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার?
এটা কই আসছে? এটা আসছে হলো বাংলাদেশের সমুদ্র সীমানা সম্পর্কিত আলোচনা থেকে। আমাদের যে প্রথম লেকচারটা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম লেকচারটার নাম হলো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। এইখানে ওই 7 সিস্টার্স, বাংলাদেশের সমুদ্র সীমা, বাংলাদেশের স্থল সীমা, বাংলাদেশের সীমারেখা, বাংলাদেশের উপকূলীয় জেলা, হ্যাঁ, এরপরে হলো বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন জেলা, এই ধরনের যত প্রশ্ন আছে, বাংলাদেশের পাহাড় পর্বত, হাওর দ্বীপ, হ্রদ, নদী, নালা, এগুলো সব নিয়ে বিস্তারিত প্রথম লেকচারটা আমরা আলোচনা করি এবং ধরে ধরে বাংলাদেশের মানচিত্র, ভৌগোলিক পরিচিতি, ভূগোলকে যে রেখাগুলো আছে, ভৌগোলিক যে পরিচিতি আছে, এগুলো সব বিস্তারিত আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এরপরে দেখেন এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর 1.852 বা 853 এক নটিক্যাল মাইলে। নটিক্যাল মাইলে হলো সমুদ্র সীমা পরিমাপ করা হয়। এরপরে এখানে আরেকটা প্রশ্ন আছে, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে যে বিমস্টেকের সদর দপ্তর কোথায়। দুইটা প্রতিষ্ঠানের সদর দপ্তর আছে বাংলাদেশের ঢাকায়, একটা হলো বিমস্টেক আর একটা হলো সিরড্যাপ। এই দুইটা প্রতিষ্ঠানের সদর দপ্তর আছে বাংলাদেশের ঢাকায়। তাই এই দুইটা প্রতিষ্ঠান সম্পর্কে আর কিছু না জানলেও শুধু জেনে রাখবেন এদের সদর দপ্তর কোথায়, উত্তর ঢাকা। আপনি বিভিন্ন পরীক্ষায় দেখবেন হাজার বার এই প্রশ্ন আসছে যে বিমস্টেক এবং সিরড্যাপ এই দুইটা প্রতিষ্ঠানের সদর দপ্তর কোথায়। এর মধ্যে আবার সিরড্যাপের সদর দপ্তর নিয়ে আরেকটা কথা আছে, ঢাকার কোথায়? উত্তর ঢাকার চামেলি হাউস। ঢাকার কোথায় সিরড্যাপের সদর দপ্তর? উত্তর সিরড্যাপের সদর দপ্তর হলো ঢাকার চামেলি হাউস। ঢাকার চামেলি হাউস, ঢাকার চামেলি হাউস এইখানে আছে, এটার সদর দপ্তর। নেক্সট আসেন, এরকম আরো কিছু সদর দপ্তর আপনাদেরকে পড়তে হবে, যেমন জাতিসংঘ, এরপরে আছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, যেমন আপনার 1 নম্বরে হলো বিশ্ব ব্যাংক, 2 নম্বরে হলো IMF। এরপরে যেগুলো আছে সাধারণ জ্ঞানের, আপনি ক্লাস নেবেন প্রাইমারি ব্যাচে, হ্যাঁ আমরাই তো পড়াই, আর তো লোকজন নাই এখানে, আমরাই পড়াই। আমাদের এইখানে অনেক স্যাররা আছেন, বিদ্যাবাড়িতে প্রায় এই মুহূর্তে 35 থেকে 40 জন শিক্ষক কর্মরত আছেন। আমাদের সবাই আর কি ভালোই পড়াচ্ছেন আশা করি। আপনারা যারা আমাদের রেগুলার ক্লাসগুলোতে ভর্তি আছেন, বলেন তো ক্লাসগুলো কেমন এনজয় করেন আপনারা? ব্যাচের ক্লাসগুলো, বিশেষ করে জুম লাইভ ক্লাসগুলো, যেখানে আমরা আড্ডা দেওয়ার পাশাপাশি একটু রাগারাগিও করি, একটু চাপটাপ দেই পড়ার জন্য, ওই ক্লাসগুলো কেমন এনজয় করেন আপনারা বলেন? বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা, এটা আসছে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু এই অংশ থেকে আসা একটা প্রশ্ন। আবহাওয়া ও জলবায়ু অংশ থেকে যে বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, এটা কোন মন্ত্রণালয়ের অধীন? এটার নাম হলো মূলত ইংরেজিতে স্পারসো। স্পারসো এর পূর্ণরূপ পরীক্ষায় আসছিল এর আগে। স্পারসো এর নিয়ে এরপরে প্রশ্ন আসছে যে এই প্রতিষ্ঠানটার বাংলা নাম লিখছে, এটা কোন মন্ত্রণালয়ের অধীন? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এর দ্বিতীয় পর্যায়ে এই প্রশ্নটা আসছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার 2024-এ আসা প্রশ্ন দ্বিতীয় পর্যায়ে। তো এখানে দেখেন স্পারসো মানে হলো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস রিসার্চ, RESEARCH, রিসার্চ and remote sensing organization and remote sensing organization, sensing organization, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানটার সদর দপ্তর আছে আগারগাঁও, ঢাকা। এই প্রতিষ্ঠানের সদর দপ্তর আছে আগারগাঁও, ঢাকা, এবং এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় 1980 সালে এবং এইটা আছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং এইটা বাংলাদেশের দুর্যোগ পূর্বাভাসের একমাত্র কেন্দ্র। তারপরে এরকম আরো প্রশ্ন আসে, দেখেন বৈশাখী কোন অঞ্চলের নৃগোষ্ঠীদের উৎসব? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বৈশাখী কোন অঞ্চলের নৃগোষ্ঠীদের উৎসব? রেগুলার ক্লাসে এইগুলো প্রতি সপ্তাহে আপনারা একটা করে, প্রতি সপ্তাহে আপনারা একটা করে জিকে ক্লাস চাই। ঠিক আছে, আমরা তো রেগুলার ক্লাস নিচ্ছি, প্রতি সপ্তাহে কেন, প্রতিদিনই 2-3টা করে ক্লাস নিচ্ছি। আপনাদের ব্যাচগুলোতে কিন্তু সুন্দরভাবেই ক্লাসগুলো স্যার সব ক্লাস করি, কিন্তু সাধারণ জ্ঞানে আপনি, অব্র স্যার, শাওন স্যার, 3 জনের যে কেউ ক্লাস নিলে এডমিট হব। ভেরি গুড, আমরাও এটাই চাই যে আপনারা ভর্তি হয়ে যান, আমরা তাহলে কিছু লোকজনকে পড়াই, কিছু টাকা পয়সা পাই, আর আপনারাও চাকরিটা পেয়ে যান। আমি একটা সিম্পল কথা আপনাদেরকে বলি, জাস্ট একটা হিসেব, আপনারা একটু ধৈর্য ধরে একটা হিসাব বুঝেন। ধরেন আপনি প্রথম মাসে প্রাইমারি শিক্ষক নিয়োগ হলে বা চাকরিটা হয়ে গেলে প্রথম মাসে 17,900 টাকা, হাতে পাওয়া যায় 17,650 টাকা পাবেন। এইখান থেকে আমাদের একটা কোর্স কিনতে কয় টাকা লাগবে বলেন? আপনার 1 মাসের বেতনও না, 1 মাসের বেতনের কয় ভাগের 1 ভাগ? এই কোর্সের ফি কত? প্রাইমারি কোর্সের ফি কত এখন? 3,000 টাকা। তাহলে এটা কয় ভাগ? ধরেন 18,000 ধরলে 6 ভাগের 1 ভাগ টাকা।
আপনি প্রথম মাসে যা বেতন পাবেন, এই প্রথম মাসের বেতনের 6 ভাগের 1 ভাগ টাকা আমরা দাবি করছি আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। এখন দেখেন, কেউ বলবে যে স্যার এটা তো কোর্স ফি আপনাদের অনেক বেশি, অমুক কোচিং তো 1000 টাকায় পড়ায়, তমুক কোচিং তো 2000 টাকায় পড়ায়, এরা তো 500 টাকায় ফুল কোর্স পড়ায়। এখন দেখেন একটু, এটা তো আসলে হবেই আপনাদের একটা পূর্ণাঙ্গ কোর্সের জন্য, অর্থাৎ এইখানে প্রায় 70টার মতো ক্লাস পাবেন নেক্সট থেকে। তো 90টা ক্লাস, এর মধ্যে সলভ ক্লাস আছে, অন্যান্য ক্লাস আছে। তো সব মিলিয়ে দেখেন আপনি আপনার 17,650 টাকা প্রথম মাসের বেতন, যদি আমরা এটাকে রাউন্ড ফিগার ধরার জন্য বলি, আমি অঙ্কে দুর্বল দেখে অত খুচরা হিসাব না করে সহজে বলি, অর্থাৎ 18,000কে 6 ভাগের 1 ভাগ করলে হয় 3,000 টাকা। প্রথম মাসের বেতনের 6 ভাগের 1 ভাগ আগেই আমরা মিষ্টি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। এখন যদি আপনি চাকরিটা পেতে চান, তাহলে আগে আমাদেরকে মিষ্টি খাওয়ান। স্যার আমরা যখন কোচিং করছি তখন 10,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, সেটা তো প্রাইমারি, ভিন্ন জিনিস। সাধারণ জ্ঞানের অবস্থা খুবই খারাপ, কোনো খারাপ থাকবে না। আমাদের এখানে যে স্যাররা আছে, খালি জাস্ট জয়েন করেন, স্যাররা বাকিটা বুঝবে। কারণ রেগুলার পড়া পড়বেন, নোট করবেন, এরপর প্রচুর পরিমাণে আপনাকে পড়াগুলো সুন্দর করে গুছিয়ে বলা হবে। আর আপনাদের পরীক্ষা যদি সার্কুলার হয়ও, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস এর মধ্যে যে কোনো সময় আপনাদের সার্কুলার হবে 2025 সালে। 2025 সালে সার্কুলার হলে 2025-এর আপনার জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এর মধ্যে যে কোনো এক সময় পরীক্ষা হতে পারে। অর্থাৎ 2025-এর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এর মধ্যে থেকে, জুলাই থেকে অক্টোবর এই সময়টার মধ্যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, যদি প্রথমার্ধে প্রথম 1-2 মাসের মধ্যে আপনারা সার্কুলার পান। সেক্ষেত্রে আপনারা 3 থেকে 6 মাস বা 7-8 মাস সময় নিয়ে আপনার উপজেলায়, অর্থাৎ প্রাইমারির চাকরির ব্যাপারে একটা রহস্যজনক কথা বলি, সেটা হলো, একটা রহস্য ওপেন করে দেই, সেটা হলো আপনার প্রাইমারিতে নিয়োগ হলো উপজেলা ভিত্তিক। আপনার উপজেলায় আপনার কম্পিটিশন, বাংলাদেশে আর কোনো চাকরি নাই যেটা উপজেলা ভিত্তিক চাকরি। অর্থাৎ আপনার কম্পিটিশন শুধুমাত্র আপনার উপজেলার যে লোকজন আছে ওনাদের সাথে। আপনার কম্পিটিশন কিন্তু সারা বাংলাদেশের সাথে না, আপনার কম্পিটিশন সারা আপনার বিভাগের সব লোকজনের সাথে না, আপনার কম্পিটিশন আপনার জেলার সবার সাথে তাও না, আপনার কম্পিটিশন অনলি আপনার উপজেলার লোকজনের সাথে। এখন ধরেন যদি আমি বলি বাংলাদেশে এবার 1 লাখ পদের সার্কুলার হবে না, হবে কত? 50,000 পদের সার্কুলার। তাও বাদ দেন, 50,000 পদেও হবে না, হবে কত? হবে 30 বা 32,000 পদের সার্কুলার। তো 32,000-কে যদি আপনি ভাগ করেন, 32,000 থেকে আপনি ভাগ করেন 64টা জেলার জন্য, তাহলে মোট কতগুলা হবে? 32 দুগুণে 64। এটা একটু আমাকে ভাগ করে বলেন তো, আমি তো গণিতে খুবই কাঁচা, কেউ একটু কমেন্ট করেন। আমি জিনিসটা আগে বলি, স্যার চাকরির পরে টাকা নিলে হয় না, তাহলে ভর্তি হতে পারতাম। তাহলে তো আপনি পড়াশোনা করবেন না, ফ্রিতে আমরা পড়াইতে পারি, ফ্রিতে পড়াইলে আপনারা পড়বেন না। তখন স্যার আমার উপজেলায়, কার কোনটা উপজেলা একটু বলেন তো, আমি একটু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, কে কোন উপজেলা থেকে এটা দেখতেছেন, আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আমি। দেখেন 64টা উপজেলায় যদি 32,000 পদে সার্কুলার আসে জেনারেল পদে, এছাড়া সঙ্গীত শিক্ষা, শারীরিক শিক্ষা, কারুকলা, ওইগুলো বাদ, আমি জেনারেলের কথা বলছি। জেনারেলের মধ্যে যদি 32,000 পদে সার্কুলার আসে, তাহলে একটা উপজেলায় অন্তত, মানে একটা জেলায় অন্তত 500 পদ থাকবে। একটা জেলায় যদি 500 পদ ফাঁকা থাকে, এই জেলায় 500 পদ, একটা জেলায় ধরেন আমার জেলায় উপজেলার সংখ্যা হলো 6টা, যদি আমরা একেবারে সর্বোচ্চ ধরি যেখানে 10টা উপজেলা নিয়ে একটা জেলা গঠিত, তাহলে প্রতি উপজেলায় পদ সংখ্যা থাকবে 50 বা তার আশপাশে। এখন উপজেলায় 50টা পদ, এইটার এগেইনস্টে লড়বে কত? আপনার উপজেলায় যদি আপনি দেখেন, ওইখানে আপনার ইসে পড়ে, কি বলে ওটাকে, মনিরামপুর উপজেলা, বগুড়া জেলা, লাস্ট নিয়োগে কিছু আপনার মার্জিনাল এরিয়া যেগুলো আছে না, উত্তরবঙ্গের একেবারে শেষ মাথা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, আমাদের বরিশালের একেবারে শেষ দিকে ভোলা বা এই অঞ্চলগুলো, এইসব মার্জিনাল এরিয়ায় প্রচুর পরিমাণে পদ ফাঁকা ছিল। তো এখন পদ ফাঁকা যদি একেবারে কমও থাকে, তাহলে 40-50টা করে আপনার উপজেলায় থাকবে। তা আপনার উপজেলায় সেরা 50 জন না, আমি যদি বলি আরো কম করবেন, আপনি টাকা দিয়ে এখানে ভর্তি হবেন কি ঘোড়ার ডিম করতে? আপনি পড়বেন না। এখানে ভর্তি হয়ে কি খালি আমাদের চেহারা দেখবেন? আপনি বই পড়বেন, রেগুলার পরীক্ষা দিবেন, রেগুলার কোচিং করবেন, রেগুলার ক্লাস করবেন, রেগুলার পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই বাছাই করবেন, অন্যদের সাথে যোগাযোগ হবে, একটা আইডিয়া পাবেন। পেলে আপনি এই যে প্রস্তুতিটা নিলেন, আপনার উপজেলায় যদি ধরেন আপনি সেরা 20 জনের একজন, এইটা হওয়ার মতো আইডিয়া নিতে পারেন কিনা যে আপনার উপজেলায় 20 জনের একজন, আপনার উপজেলায় সেরা 20 জনের একজন হইতে পারবেন, এইটুক সাহস হয় কিনা বলেন? কক্সবাজার সদর, এদিকেও প্রচুর পদ ফাঁকা ছিল। সদর অঞ্চলগুলোতে কিন্তু একটু পদ কম থাকে,
একেবারে আমি 50টাও বললাম না, আমি তো একেবারে লিগ্যাল দেখাইলাম যে 1 লাখ পদ সার্কুলার হওয়ার দরকার নাই, 50,000ও দরকার নাই। যদি 30-32 হাজার পদেও সার্কুলার হয়, 64টা জেলায় 32,000 পদ, মানে হলো প্রতি জেলায় 500 পদ। যেই উপজেলায় সবচেয়ে বেশি, মানে যেই জেলায় সবচেয়ে বেশি, অর্থাৎ একটা জেলার জন্য যদি 500 পদ হয়, তাহলে যেই উপজেলায় সবচেয়ে কম পাবে, ধরেন 10টা উপজেলা, যেখানে একেবারে সবচেয়ে বড় জেলা যেখানে অনেকগুলো উপজেলা আছে, এরকম আপনার জেলায় উপজেলার সংখ্যা কতটা এটা একটু বলেন। আপনার জেলায় উপজেলার সংখ্যা কত বলেন? আপনার জেলায় যদি উপজেলার সংখ্যা হয় 6টা, 5টা, 7টা, তাহলে পদ আরো বাড়বে। অর্থাৎ যদি 10টা উপজেলা না হয়ে 5টা উপজেলা হয়, তাহলে আপনার জেলায় প্রত্যেক উপজেলায় 100টি করে ফাঁকা পদ থাকবে। আমি 150 এগুলো একটাও দিলাম না, আমি শুধু বললাম যে আপনার উপজেলায় বা আপনার জেলায় যদি 15টা পদ থাকে বা 20টা পদ থাকে, আপনি আমাদের এখানে ভর্তি হলেন, আগামী 6 মাস প্রস্তুতি নেবেন, 90টা ক্লাস করবেন, 90টা পরীক্ষা দিবেন, ক্লাসের মধ্যে সমস্যা সমাধান করবেন, এরপর নিজে বাসায় পড়বেন না, এত কিছু পড়বেন, বিগত প্রশ্ন পড়বেন, তারপরেও কি আপনি মাত্র 75টা প্রশ্নের প্রস্তুতি আপনার হবে না? মাত্র 75টা প্রশ্নের প্রস্তুতি আপনার হবে না? এবং এই প্রস্তুতির মধ্যেই বাকি যে 25 নাম্বার আছে ভাইবার, এই ভাইবার মধ্যে আবার 15 নাম্বারের জন্য মূলত পরীক্ষা হয়, আর বাকি যে 10 নাম্বার এইটা থাকে সার্টিফিকেটে। তো সার্টিফিকেটের মার্ক তো এমনি যা পাওয়ার পেয়ে গেছেন, ওইখানে কোনো কাজ করার সুযোগ নেই সার্টিফিকেটে। সো সার্টিফিকেটে যাই যা থাকুক বা না থাকুক, এইখানের 15 নাম্বারের যে ভাইবার প্রস্তুতি, এটাও এইটার সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের সাথে প্রস্তুতি নিলে। ক্লাসগুলো করলে, আমাদের সাথে রেগুলার প্রস্তুতি নিলে এটাও অনেকখানি আপনার শেষ হয়ে যাবে। তো এত কিছু করার পরে মাত্র 75টা প্রশ্নের জন্য প্রস্তুতির জন্য আমরা 90টা ক্লাস দিচ্ছি। 90টা ক্লাস, সাথে হলো 90টা পরীক্ষা, সলভ ক্লাস, এছাড়া হলো রেগুলার বিষয়ভিত্তিক যে আপনাদের একটা গাইডলাইন, সেই গাইডলাইনটা পাবেন। এই সব কিছু করেও আপনার উপজেলায় আপনি সেরা 20 জনের একজন হইতে পারবেন না। যদি না হতে পারেন, তাহলে আপনার সরকারি চাকরির জন্য কেন পড়ার দরকার? অন্য অনেক অপশন খোলা আছে। আর যে মনে করেন যে আমি পারবো, তাহলে সে এইখানে চলে আসেন যে আমি প্রস্তুতিটা নিব এবং হার্ট অ্যান্ড সোল ট্রাই করেন। কারণ আরেকটা খুশির খবর হলো, এখন থেকে আর কোনো কোটা নাই। বিশেষ করে ছেলেদের জন্য ব্যাপারটা খুব ভালো হবে, মেয়েদের জন্য ব্যাপারটা যে খারাপ হবে তা না। আর এর বাইরেও আপনারা জানেন যে এর আগে কিছু হিডেন কোটা থাকতো, গোপন কোটা, সেটার কথা আমি বলবো না লাইভে। এই গোপন কোটা এগুলো সব বাদ দেন। যার উপজেলায় 60টা আছে, দেখেন যার উপজেলার সংখ্যা 60টা, তার এইখানে আরো বাড়বে, 50টা থেকে আরো বাড়বে, ধরেন আরো বেশি হবে যদি 30,000-এর সার্কুলার হয়। আর যদি 30 না হয়ে আপনার 15,000 পদেও সার্কুলার আসে, জেনারেল 15,000 পদে সার্কুলার, তাহলেও আপনার উপজেলায় 25টার কম থাকবে না সিট সংখ্যা। তাহলেও আপনার উপজেলায় 25টার কম থাকবে না সিট সংখ্যা। সো আপনি প্রস্তুতি নিতে থাকেন, কি হবে না হবে এগুলা সব বাদ। সার্কুলার টুডে অর টুমোরো আসবেই, আপনার প্রস্তুতি হইলো কিনা এটা হলো বিষয়, মানে আপনি রেডি কিনা। সার্কুলার আসুক বা না আসুক, এইটার দিকে আপনি যদি তাকায় থাকেন, তাহলে প্রস্তুতি শুরু হবে না। বরঞ্চ হবে কি, পড়া শুরু করলেন, কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। 5 দিন খুব স্পিডে পড়লেন, আবার বন্ধ হয়ে যাবে। 7 দিন পড়লেন, আবার বন্ধ হয়ে যাবে। বাট আমাদের সাথে হবে কি, রেগুলার আপনার একটা রুটিন থাকবে, ক্লাস থাকবে, পড়া থাকবে, পরীক্ষা থাকবে, ক্লাস টেস্ট থাকবে, বাসার পড়া দেওয়া থাকবে, আপনার যে লেকচার শিট থাকবে, এগুলো সব সুন্দরভাবে গুছায় বারবারভাবে যদি আপনি পড়তে থাকেন, তখন আপনার জন্য এই কাজটা অনেক ইজি হয়ে যাবে। লেকচার শিট আছে আপনার কাছে? তো এই জিনিসগুলোই আমরা চাচ্ছি যে আপনারা যা সাহস রাখেন। প্রাইমারির যে নতুন লেকচার শিটটা আছে, এই যে নতুন লেকচার শিটটার খালি জাস্ট চেহারাটা দেখেন, এতটুকু একটা বই, এরকম 4টা বই পড়ে আপনি শেষ করতে পারবেন না। এরকম 4টা বই প্রাইমারির জন্য, এই 4টা বই মিলে 1000 পৃষ্ঠাও হবে না। 6 মাস ধরে যদি পড়েন, 6 মাসে কত, 180 দিন, আমরা ধরলাম 200 দিন। তো 200 দিন ধরে আপনাকে যদি 1000 পৃষ্ঠা পড়া হয়, 200 দিন ধরে আপনি যদি 1000 পৃষ্ঠা পড়েন, অর্থাৎ প্রতিদিন কত পৃষ্ঠা আসে? তাহলে প্রতিদিনে আসে, একদিনে আসে আপনার 200 দিনে, প্রতিদিনে আসে 5 পৃষ্ঠা পড়া। এখন থেকে প্রস্তুতি শুরু করলে প্রতিদিন 5 পৃষ্ঠা পড়লে আপনার এই বই ঝাঁঝরা হয়ে যাবে। এখন প্রস্তুতিটা কবে শুরু করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি যদি দেরি করে ভর্তি হন, তাহলে আস্তে আস্তে দিন কমবে এবং পৃষ্ঠা সংখ্যা সেম থেকে যাবে। আর এখন থেকে প্রস্তুতি শুরু করলে দিনও কমবে, পৃষ্ঠা সংখ্যাও কমবে, পড়াও আগাইতে থাকবে। যখন সার্কুলার হবে, তখন আপনি ফুললি প্রিপেয়ার্ড এবং একেবারে স্ট্রং ভাবে আপনি চাকরির জন্য রেডি। এখন আপনার ডিসিশন যে আপনি আগে থেকেই শুরু করবেন নাকি সার্কুলার অপেক্ষা করবেন। এছাড়া আর একটা জিনিস, সেটা হলো আপনার বেতনের 6 ভাগের 1 ভাগ দিয়ে আমাদের এইখানে ভর্তি হবেন, নাকি আপনার বেতনের থেকে অন্তত কয় গুণ স্যার 10 লাখে কত হয়? এই যে চাকরি কিনে মানুষ, প্রশ্ন কিনে, তা আপনার বেতনের 20,000 যদি ধরি রাউন্ড ফিগারের জন্য, আমি অঙ্কে খুবই খারাপ, 20,000 ধরলে 5 গুণ,
মানে 1 লাখ, আর এইটার আবার 10 গুণ মানে 5 10 কে 50 গুণ। এখন ব্যাপারটা হলো আপনার বেতনের 6 ভাগের 1 ভাগ আমাদের দিবেন, নাকি আপনার বেতনের 50 গুণ প্রথমেই দিয়ে তারপরে চাকরিটা নিবেন। কাকে দিবেন সে আমরা জানি না, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। এখন আপনারা এই ডিসিশন নেন, আপনার বেতনের 50 গুণ দিয়ে চাকরি নেবেন, নাকি আপনার বেতনের 6 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হবেন। আরেকজন লিখছে 15 লাখ। আচ্ছা, তাহলে তো হিসাব ভুল করছি, তাহলে 50 গুণেরও বেশি স্যার। তো এখন আপনার ডিসিশন যে আপনি আপনার বেতনের 60 70 100 গুণ আগেই দিয়ে রাখবেন, নাকি আমাদেরকে মাত্র 6 ভাগের 1 ভাগ টাকা, অর্থাৎ 18,000-এর 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ মানে 3,000 টাকা, এটা আমাদেরকে দিবেন। এখন কোনটা করবেন আপনাদের ডিসিশন, আপনারাই সিদ্ধান্ত নেন। আমরা আসলে এমন কিছুই না যে আহামরি আমাদেরকে 3,000 টাকা দিয়ে দিলে আমরা এটা নিয়ে কানাডা গিয়ে বাড়ি বানাবো, আমেরিকা গিয়ে বাড়ি বানাবো। কিন্তু আপনার জন্য এটা বিশাল বড় লাভজনক একটা ইনভেস্টমেন্ট। অ্যাটলিস্ট আমাদের এইখান থেকে কিছু না হলেও কতগুলা ক্লাস করবেন, কতগুলা লেকচার শিট পাবেন, কতগুলা পরীক্ষা দিবেন, আর কিছু না হলেও আপনার প্রস্তুতিতে একটা ঢেউ আসবে, আপনার প্রস্তুতিতে একটা নাড়াচাড়া পড়বে। এই নাড়াচাড়া আপনাকে অনেক দূরে এগিয়ে দিবে, আপনাকে অনেক দূরে এগিয়ে দিবে। হ্যাঁ, এখন ডিসিশন আপনার কোনটা করবেন। আমার দায়িত্ব ছিল জাস্ট বলা, আমি বললাম। এখন আপনাদের ডিসিশন, আপনারা যা করেন। স্যার আমি বিসিএস এ ভর্তি আছি, প্রাইমারিতে ভর্তি হবো কি? হ্যাঁ মারবো, বিসিএস এ ভর্তি হলে আর প্রাইমারি লাগে? বিসিএসই তো সব চাকরির বাপ, মা বাপ। বিসিএস এর প্রস্তুতি নিলে আবার কি লাগে? বিসিএস এর প্রস্তুতি আপনার বাংলাদেশের সকল চাকরির জন্য একেবারে 100% ওকে। ভর্তি না হলে লেকচার শিট পাওয়া যাবে? জি না, দুঃখিত, আমাদের লেকচার শিট গুলো বাইরে দেওয়া হয় না। 47তম বিসিএস এর কোনো কোর্স আছে কি? হ্যাঁ, 47তম বিসিএস এর আমাদের কোর্স চলমান আছে। আমি বিসিএস এ ভর্তি আছি, প্রাইমারিতে ভর্তি হতে হবে কি? জীবনেও না। বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়ে তার যদি আবার প্রাইমারির বই পড়া লাগে, তাহলে তার তো বিসিএস এর পর গলায় দড়ি দিয়ে মরে যাবে সে, আর প্রাইমারিতে ভর্তি হবে না। এলে এমনিই বললাম, আপনি বিসিএস এর প্রস্তুতিটা ফাটায় নেন, এইবারই বিসিএস এ একটা কিছু ঘটায় দেন। আমাদের বিসিএস 47তম 48তম বিসিএস, এছাড়া হলো আপনার প্রাইমারির অ্যাডভান্স ব্যাচ, নিবন্ধনের অ্যাডভান্স ব্যাচ এবং 11 থেকে 20তম গ্রেডের যে অ্যাডভান্স ব্যাচগুলো আছে, এই ব্যাচগুলোতে ভর্তি চলছে এবং সবগুলো ব্যাচেই 50% ডিসকাউন্ট আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে। তো দেখেন, বৈশাখী কোন অঞ্চলের? এইটা হলো আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ছিল। আর কত বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে? এই প্রশ্নটা আসছিল 2022 সালে। স্যার ফ্রি না ফ্রি? ও, তো এইটাই ছিল আপনার কথা, যে জাস্ট এই প্রশ্নটা ভূগোলের প্রশ্ন। এরকম প্রশ্ন আসে, এরপরে আপনার বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, প্রাইমারিতে বিজ্ঞান থেকে প্রশ্ন আসে যে পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা হিসেবে অভিহিত করা হয় কোন অঞ্চলকে? ওকে, ব্যাস, সৌরপর্দা বলা হয় কোনটাকে? ট্রোপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার বা ওজোন গ্যাস যেখানে থাকে এটাকে বলা হয় সৌরপর্দা। এই প্রশ্নটা আসছে বিজ্ঞান থেকে, আগের প্রশ্নটা আসছে ভূগোল থেকে। এরপরের প্রশ্নটা আছে, দেখেন, একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে কোনটি? 2022 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার 3য় পর্যায়ের প্রশ্ন। এইখানে প্রশ্ন আসে যে আপনার ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে একই সাথে কাজ করে কোনটা? উত্তর টাচ স্ক্রিন। অর্থাৎ বিজ্ঞান, কম্পিউটার, ভূগোল, বাংলাদেশ, আন্তর্জাতিক কোনো সাবজেক্ট নিয়ে আপনার কোনো টেনশন নাই যদি আপনি আমাদের সাথে থাকেন। আর যদি আপনি নিজে নিজে থাকেন তাহলে তো আমাদের কিছু করার নাই, সেটার দায়ভার আমাদের না। তাও আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের গাইডলাইনগুলো, আপডেটগুলো দেখতে থাকেন, এটা আপনাদের জন্য অনেক কিছু হবে। তো প্রাইমারি, অ্যাডভান্স, স্পেশাল কেয়ার, লাইভ ব্যাচ 12টা ব্যাচের স্টুডেন্টরা অলরেডি ক্লাস করছে। আমার তো মনে হয় যে ওনাদের সাথেই আপনাদের কম্পিটিশন হবে যারা ক্লাস করছে। এছাড়াও যে কোনো গাইডলাইন জানতে আমাদের এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন 09644433300, 09644433300। এই নাম্বারে, একটা নাম্বারের এগেইনস্টে আমাদের প্রায় 50টার বেশি নাম্বার যুক্ত আছে। জাস্ট আপনি কল করলেই এঙ্গেজ হয়ে যাবে এবং ওনাদের কাছ থেকে আপনারা চাকরি সংক্রান্ত যে কোনো পরামর্শ পাবেন। অর্থাৎ আপনার চাকরির পরীক্ষা, চাকরির সিলেবাস, চাকরি পরীক্ষার তারিখ, চাকরির সার্কুলার, এছাড়াও আপনি আমাদের কোন ব্যাচে কখন ভর্তি চলতেছে, কোন ব্যাচের কি অবস্থা, কোন ব্যাচে কয়টা ক্লাস, কোন ব্যাচে কি পাবেন, যে কোনো তথ্য জানার জন্য দিনরাত 24 ঘন্টা আমাদের এই নাম্বারে কল করলে ওনারা আপনাকে একটা ব্যাকআপ দিবে। তো আগে মনে সাহস রাখেন আপনি চাকরিটা করতে চান কি চান না। দ্বিতীয়, সাহস রাখেন যে চাকরিটা আপনি পাবেন কি পাবেন না। অর্থাৎ আগে ডিসিশন নেন। যুদ্ধ জয় আগে হয় মনের মধ্যে, পরে হয় বাইরে। আগে যদি মনের মধ্যে ভয় থাকে তো যুদ্ধের মাঠেই নামতে পারবেন না। আর এই চাকরির বাজার এখন বর্তমানে মোটামুটি একটা যুদ্ধ, কারণ বর্তমানে বাংলাদেশে বেকার উচ্চশিক্ষিতর সংখ্যা হলো 53 লাখ, আর সরকারি চাকরিতে ফাঁকা পদের সংখ্যা বর্তমানে 4.5 লাখ।
এবং তার মধ্যে নিয়োগযোগ্য পদ মনে হয় না আপনার 2 থেকে 2.5 লাখের বেশি আছে, অর্থাৎ সরকার কিছু পদ সবসময় সংরক্ষণ করে। সো এই হার্ড কম্পিটিশনে, অর্থাৎ প্রতি 10 জন বা 20 জন উচ্চশিক্ষিতর মধ্যে একজন মানুষ চাকরি পাবে। তো এই কম্পিটিশনে নামতে হলে আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি করার মতো করবেন কিনা। আর এমনি ভর্তি হইলেন, দেখলেন, কিছু টাকা দিলেন, ওটা করার দরকার নেই। তাহলে আপনি বাদ দেন, অন্য কোনো লাইন দেখেন। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো এটা একটু কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন। সেই পর্যন্ত অনেক শুভকামনা। আর আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে www.বিদ্যাবাড়ি.com আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসতে পারেন। এখানে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া ইউটিউবে আমাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এবং গুগল প্লে স্টোর থেকে বিদ্যাবাড়ি অ্যাপস ডাউনলোড করলে এখানেও আপনি আমাদের সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আবারও। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।